প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে অনেক ভালো আছো। আমি দীপ্র রায়, পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজের 3য় বর্ষে। তো আজকে আমি আরটিটি ব্রাইট স্কুলের তরফ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি একটি নতুন চ্যাপ্টার নিয়ে, যেটি হচ্ছে তোমাদের কেমিস্ট্রি বইয়ের 6ষ্ঠ চ্যাপ্টার মূলের ধারণা ও রাসায়নিক গণনা। এটা পার্ট 1। তার মানে বোঝা যাচ্ছে এই চ্যাপ্টারটি দুটি পার্টে বিভক্ত। আজকে আমরা পার্ট 1 নিয়ে আলোচনা করব, যার মধ্যে আছে যে বিভিন্ন যৌগের শতকরা সংযুতি, দেন এখান থেকে আমরা কিভাবে স্থূল সংকেতে যেতে পারি বা স্থূল সংকেতে কিভাবে আণবিক সংকেতে যেতে পারি, এই পর্যন্ত আমরা আলোচনা করব আজকের ভিডিওতে বা আজকের ক্লাসে। দেন আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব কি নিয়ে, রাসায়নিক বিক্রিয়ার সমতাকরণ, দেন রাসায়নিক বিক্রিয়া থেকে যে বিভিন্ন মূলগত যে তোমার বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা আছে বা হিসেব নিকেশ যে করতে হয়, মূলের হিসেব নিকেশ, এইটা করব। আর হচ্ছে লিমিটিং বিক্রিয়ক নিয়ে বেশ কিছু ম্যাথ আছে, এই ম্যাথের যে বিভিন্ন টাইপ আছে এগুলো নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো চলো আজকের পড়াটা শুরু করা যাক। দেখো, প্রথমে কি আসলো, দুরকম বিশ্লেষণ পেলাম। মূলত হচ্ছে রসায়ন যখন আমরা আমাদের লাইফে অ্যাপ্লাই করি, মানে বিভিন্ন রকম আমরা যখন পরীক্ষা নিরীক্ষা করতে যাই, তখন আমরা না বিভিন্ন রকম বিশ্লেষণমূলক পরীক্ষা করে থাকি, যেখানে হতে পারে দুরকম, একটা হচ্ছে গুণগত বিশ্লেষণ আর একটা হচ্ছে পরিমাণগত বিশ্লেষণ। তো গুণগত বিশ্লেষণটা কি, যে একটা রাসায়নিক পদার্থ আছে আমাদের কাছে, আমরা জানি না এটা কোন ধর্ম প্রদর্শন করে, মানে এটা অ্যাসিডিক নাকি অ্যালকালাইন নাকি নিউট্রাল কোনো সল্ট বা অন্য কোনো কিছু, আমরা এখনো জানি না। তার জন্য কি আমরা বিভিন্ন শনাক্তকারী পরীক্ষা নিরীক্ষা করে থাকি, বিভিন্ন কিছুর সাথে বিক্রিয়া করি, দেখি যে কিরকম রিয়াকশন দিচ্ছে। তার ভিত্তিতে আমরা বলতে পারি যে হ্যাঁ, এটার এইরকম গুণ আছে, যে এটা হতে পারে এটা হচ্ছে অ্যাসিডিক, এটা একটা ক্ষারীয়, মানে এটা অ্যালকালাইন বা এটা নিউট্রাল সল্ট, এরকম কিছু একটা। তখন আমরা একটা কি বলে একটা ভার্ডিক্ট দিতে পারি, একটা আমরা রায় দিতে পারি যে হ্যাঁ, এটা এইরকম পদার্থ। আর পরিমাণগত বিশ্লেষণটা কি, এটা হচ্ছে আমাদের আজকের পড়ার টপিক। পরিমাণগত বিশ্লেষণ কিছুই না, যেখানে আমরা বিভিন্ন বিক্রিয়কের যে পরিমাণ, কতটুকুন পরিমাণ বিক্রিয়া করলে আমরা সেই কাঙ্ক্ষিত পরিমাণ আমাদের যে উৎপাদ, সেই উৎপাদটা আমরা পেতে পারি, এরকম যে আমরা বিশ্লেষণমূলক পরীক্ষা নিরীক্ষা করে থাকি, সেটা হচ্ছে এই পরিমাণগত বিশ্লেষণের অন্তর্গত। তো একটা জিনিস তোমরা সকলেই জানো, আমাদের কি এসআই একক কি 7টা আছে, যার মধ্যে পদার্থের পরিমাণ, পদার্থের পরিমাণ এর এসআই একক কি ছিল আমরা জানি, একক হচ্ছে মোল। তাহলে আজকে যে আমরা চ্যাপ্টার যে আমাদের মোল নিয়ে, এই মোল মূলত পরিমাণগত বিশ্লেষণ এটারই অন্তর্গত। তাহলে আজকে আমরা মূলত পরিমাণগত বিশ্লেষণেরই একটা সাবটাইপ, একটা ব্রাঞ্চ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো চলো আমরা মেইন পড়াশোনা শুরু করি। প্রথমে কি আসলে আমাদের মোল। এখন মোল জিনিসটা কি, আমরা তো একটা দেখলাম যে পদার্থের পরিমাণের এসআই একককে মোল বলে, এটা একরকম সংজ্ঞা। স্পেসিফিক সংজ্ঞা কি হতে পারে, যে কোন পদার্থের যে পরিমাণে, মানে আর কি যে পরিমাণ পদার্থে, দেখলে আরো ভালো হতো, সমস্যা নেই, তোমরা আর কি ধরে নিও, যে পরিমাণ পদার্থে, যে 6.023 ইন্টু 10⁻23t কি থাকতে পারে, সেখানে থাকতে পারে অণু, পরমাণু বা আয়ন থাকে। তাহলে কোনো পদার্থের যে পরিমাণে বা যে পরিমাণ পদার্থে, যে পরিমাণে লিখতে হবে এটা, তাহলে কিছুটা মেক সেন্স। তাহলে যে পরিমাণ পদার্থে 6.023 ইন্টু 10⁻23t অণু, পরমাণু অথবা আয়ন থাকে, তাকে আমরা কি বলে থাকি, তাকে আমরা সেই মোল বলে থাকি। এখন এই যে সংখ্যা লিখলাম 6.023 ইন্টু 10⁻23, এর একটা কিন্তু অপর নাম আছে। সেই অপর নামটা কি, একে হচ্ছে আমরা অ্যাভোগাড্রো সংখ্যাও বলে থাকি।
তাহলে এই যে সংখ্যাটা 6.023 × 10^23 একে আমরা অ্যাভোগাড্রো সংখ্যা বলতে পারি। তাহলে তুমি মোলের সংখ্যাটা এরকম ভাবেও দিতে পারো যে যে পরিমাণ পদার্থে অ্যাভোগাড্রো সংখ্যক অণু পরমাণু বা আয়ন থাকে তাকে মোল বলে। এটাও রাইট হবে, কিন্তু পরীক্ষার খাতায় উচিত হবে তোমাদের অবশ্যই মানটা লেখা, কারণ টিচার না যে পুরো উনি এই সংজ্ঞাটা পড়বে না সময় স্বল্পতার কারণে, উনি দেখবে যে তুমি এই মানটা লিখছো কিনা এবং লিখলে ঠিক মতো লিখছো কিনা। দেখা গেল তুমি অ্যাভোগাড্রো সংখ্যা লিখছো কিন্তু উনি পছন্দ নেই চাইলে কেটে দিতে পারে, কিন্তু এই মান নিলে টিচার কখনো কাটবে না আনসারটা। তাহলে 6.023 × 10^23 একে বলে অ্যাভোগাড্রো সংখ্যা, এবং এই সংখ্যক অণু পরমাণু বা আয়ন থাকলে তাকে আমরা মোল বলে থাকি। অর্থাৎ 1 মোল অণু মানে কি, এতটি অণু আছে। 1 মোল পরমাণু যদি বলে তার মানে কি এত সংখ্যক পরমাণু আছে। যদি বলে 1 মোল আয়ন তাহলে বুঝতে হবে এত সংখ্যক আয়ন আছে। এইটা একটা পার্ট গেল। আমরা তোমাকে প্রশ্ন করলো যে এই কালি দিয়ে না দেখি, এক মোল H2O তে কতটি অণু। এগুলো কিন্তু অনেক পরীক্ষাতেও আসে, ম্যাথ মানে ছোট ছোট ম্যাথ হিসেবে আসে। এগুলো কিন্তু খেয়াল রাখবা, তোমার কাছে প্রশ্ন অণু চাইছে নাকি পরমাণু চাইছে এগুলো কিন্তু খেয়াল রাখবা, কারণ অণু চাইলে একরকম আনসার হবে, পরমাণু চাইলে টোটালি ডিফারেন্ট একটা আনসার আসবে। এটা যেমন দেখাচ্ছি যে মনে করো প্রশ্ন করলো যে পরীক্ষার খাতায় যে পরীক্ষার প্রশ্নে যে 1 মোল H2O তে কতটি অণু থাকে। এখন H2O কি, H2O হচ্ছে একটা পানির অণুর সংকেত, পানির কিন্তু পরমাণু হয় না। অণু জিনিসটা কি, কয়েকটি পরমাণু মিলে কি তৈরি করে, অণু তৈরি করে। তা পানিতে কি হাইড্রোজেন পরমাণু অক্সিজেন পরমাণু মিলে 2:1 রেশিওতে যুক্ত হয়ে তারা একটা পানির অণু গঠন করছে, অর্থাৎ পরমাণু পরমাণু মিলে একটা অণু গঠন করছে। অর্থাৎ পানিও একটা অণু, আমার কাছে প্রশ্নে কি চেয়েছে, প্রশ্ন কিন্তু চেয়েছে কতটি অণু থাকবে। অর্থাৎ এখানে আমার হিসাবের কোনো ধার ধরা দরকার নেই, আমরা ডিরেক্টলি বলবো এখানে 6.023 10^23 অণু থাকবে। আমাদের হিসাব এখানেই শেষ। জাস্ট এটুকু বলে দেবো যে হ্যাঁ 1 মোল পানি ইজ ইকুয়াল টু 6.023 × 10^23 অণু থাকবে। এখন যদি এরকম প্রশ্ন করে সেম লিখলো যে 1 মোল পানিতে সেম 1 মোল H2O তে কতটি পরমাণু লিখলো। এখন আনসারটা কিন্তু ডিফারেন্ট আসবে। এখন এটা একটু বোঝার চিন্তা করো যে পরমাণু বললে কেন আনসার ডিফারেন্ট আসতেছে আর অণু বললে কেন ডিফারেন্ট আসতেছে। আমার যখন বলছে 1 মোল H2O তে কতটুকু অণু থাকে, অর্থাৎ প্রশ্ন এরকম ছিল যে 1 মোল পানির অণুতে কতটি অণু থাকে, অর্থাৎ অণু থেকে অণুতেই যাইতে হবে, আমার কোনো কনভার্সনের দরকার নাই। এই জন্য বলছি আমি 1 মোলে জাস্ট 1 মোল সংখ্যক অর্থাৎ 6.023 10^23 সংখ্যক অণু থাকবে। কিন্তু যখন প্রশ্ন করতেছে 1 মোল পানিতে কতটি পরমাণু থাকে, এখন তুমি দেখো একটা পানির অণু কয়টা পরমাণু দিয়ে গঠিত হয়েছে। একটা পানির অণু কিন্তু 2টা হাইড্রোজেন এবং 1টা অক্সিজেন অর্থাৎ 3টি পরমাণু নিয়ে কিন্তু গঠিত হয়েছে। তার মানে একটা পানির অণুতে 3টা যদি পরমাণু থাকে, আর 1 মোল পানির অণু ইজ ইকুয়াল টু কতটি অণু বলতে পারি আমরা, এত সংখ্যক অণু বলতে পারি। আগে লিখছি এত সংখ্যক অণু আছে। এখন একটা অণুতে যদি 3টা পরমাণু থাকে তাহলে এত সংখ্যক অণুতে কয়টা পরমাণু থাকবে, এর সাথে জাস্ট 3 যদি আমরা গুণ করে দিই সেটা হবে কি পরমাণুর সংখ্যা হবে না মোট। তাহলে আমরা কি লিখতে পারি এখানে যে ইজ ইকুয়াল টু 3 ইন্টু 6.023 ইন্টু 10^23 পরমাণু। তাহলে এইটা শুধু বুঝতে হবে যে তোমাকে কোনটা গুণ করতে হবে, এটা জাস্ট মাথায় রাখতে হবে। যেহেতু পানির অণুতে 3টা পরমাণু দিয়ে গঠিত প্রত্যেকটি পানির অণু, অর্থাৎ এত সংখ্যক পানির অণু
এতটি পরমাণু দ্বারা গঠিত, মানে জাস্ট 3 দিয়ে গুণ করে দেবো হয়ে যাবে। তো তুমি মাথায় এটা ঢুকিয়ে নাও যে যখন অণু বলবে তখন আমরা নর্মালি লিখে দেব যত মোল চাবে জাস্ট অতটি সংখ্যক অণু থাকবে, হিসাব শেষ। আর যখন বলবে কতটি পরমাণু থাকে তখন দেখবো যে একটি অণুর ভিতরে কতটি পরমাণু আছে সেই পরমাণু সংখ্যাটা গুণ করে দেবো। যদি বলতে এখানে H2SO4 সালফিউরিক অ্যাসিড, তার মানে কি হতো অক্সিজেন 4টা, হাইড্রোজেন 2টা, 4 2 6 আর সালফার 1টা, 7টা। তাহলে কিন্তু 7 গুণ করতাম, 3-এর বদলে তখন 7 গুণ করে দিতাম, যে 7 গুণন অ্যাভোগাড্রো সংখ্যক পরমাণু থাকবে। এটা হচ্ছে আমাদের তখন আনসার হবে। তাহলে আনসার কত হচ্ছে এখানে 3 6 18, 18.0, 3 2 6, 3 3 9 ইন্টু 10⁻23 পরমাণু ইজ ইকুয়াল টু লিখতে পারি কি আমরা 1.8069 ইন্টু 10⁻24 পরমাণু আমরা লিখতে পারি। তাহলে এটা হচ্ছে তখন আনসার হবে যে 1.8069 ইন্টু 10⁻24টি পরমাণু থাকবে 1 মোল পানির অণুতে। তো এটা তো আমাদের কিন্তু পরবর্তীতে কাজে লাগবে যখন আমরা ম্যাথগুলো করবো। আজকে কিন্তু অনেকগুলো ম্যাথ করতে হবে, মানে চ্যাপ্টারের মূলত আর কি ম্যাথ ভিত্তিক বোঝানোর কিছু আছে, আর তারপর জাস্ট আমরা কিছু ম্যাথ প্র্যাকটিস করে যাব আজকে পরে এইটাই। তো এটা দেখবা পরবর্তীতে আমাদের কাজে লাগবে। আচ্ছা, এবার হচ্ছে আণবিক ভর। আণবিক ভর হচ্ছে আমি আগে যে ভিডিও ছিল আগের ক্লাস সেখানে আমি বলছিলাম আণবিক ভর জিনিসটা কি, যে তোমার একটা অণু লেখার দরকার নেই, আগে তোমরা তো জানোই আর কি আণবিক ভর জিনিসটা। আমি জাস্ট বলতেছি যে একটা অণু যে সকল পরমাণু দ্বারা গঠিত সেই প্রত্যেকটি পরমাণুর যে আপেক্ষিক পারমাণবিক ভর সেগুলোর সমষ্টিকে একত্রে বলা হয় আণবিক ভর, বা কি তুমি আপেক্ষিক আণবিক ভরও বলতে পারো। তার মানে যদি আমাদেরকে বলে রাখে যে H2SO4, আমি মনে করি সংজ্ঞায় গেলাম না, আমি জাস্ট ডিরেক্ট উদাহরণে চলে গেলাম যে H2SO4 এটার আণবিক ভর কত হবে, কিভাবে বের করবো আমরা? এর গঠনকারী পরমাণু কি কি আছে বা মৌল আছে, কি হাইড্রোজেনের পরমাণু আছে, সালফারের পরমাণু এবং অক্সিজেনের পরমাণু আছে। অর্থাৎ আমি প্রত্যেকটার নিজস্ব আপেক্ষিক পারমাণবিক ভর বের করব। এখন যদি তোমাদের আবার মাথায় প্রশ্ন আসে যে আপেক্ষিক পারমাণবিক ভরটা কি, এটা হচ্ছে কার্বন 12 আইসোটোপের যে 12 ভাগের 1 ভাগ তার যে ভর, সেই ভরকে বলি আমরা কি AMU বলি। এটা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। তাহলে এই AMU একটা মান আছে, আর মনে করো হচ্ছে একটা মৌলের যে নিজস্ব প্রকৃত পারমাণবিক ভর, মনে করো তোমার অনেক একদম মনে করো সামথিং ইন্টু 10⁻⁻⁻ দিয়ে বিশাল বড় একটা মান, মনে করো 10⁻⁻24 গ্রাম, এরকম একটা অনেক, আসলে কিন্তু এত ছোট একটা ভর। তখন করা হয় কি সেই প্রকৃত ভরকে আমরা সেই AMU দিয়ে ভাগ করি, ভাগ করে যে মানটা থাকে সেটা মোটামুটি একটা পূর্ণসংখ্যিক একটা মান চলে আসে, সেইটাকে বলা হচ্ছে আমরা বলি আপেক্ষিক পারমাণবিক ভর। আর আপেক্ষিক পারমাণবিক ভরের কিন্তু কোনো একক নাই, কারণ AMUর ভরও হচ্ছে গ্রাম, আবার উপরে যে প্রকৃত ভর আছে সেই প্রকৃত ভরের একক কিন্তু গ্রাম। সো গ্রাম গ্রাম কাটা যাচ্ছে যেহেতু ভাগ আকারে আছে, সো আলটিমেটলি আপেক্ষিক পারমাণবিক ভরের কোনো একক নাই। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে কি করবো, আমাদের জাস্ট প্রত্যেকটা মৌলের পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর যোগ করলে হয়ে যাবে। এখন দেখো হাইড্রোজেনের ক্ষেত্রে কি আছে, হাইড্রোজেনের পারমাণবিক ভর কত 1, সালফারের কত, সালফারের হচ্ছে আমাদের 32, আর অক্সিজেনের কত সেটা হচ্ছে আমাদের 16। এগুলো কিন্তু প্রত্যেকটা আপেক্ষিক পারমাণবিক ভর, তাই এদের কিন্তু আমরা গ্রাম কিন্তু বলবো না আপাতত। এখন দেখো এটা কি প্রত্যেকে একা একা আছে তা না, কিন্তু হাইড্রোজেন আছে 2টা, অক্সিজেন আছে 4টা। তার মানে কি এর সাথে আমরা 2 গুণ করবো, হাইড্রোজেনের ক্ষেত্রে 2 গুণ করলে কত হচ্ছে 2, 32, তো 32 থাকবে কারণ সালফার তো এখানে আর এক্সট্রা নাই, মানে সালফার তো একটাই আছে। আর দেখো অক্সিজেন কয়টা আছে, অক্সিজেন কিন্তু আমাদের 4টা আছে, সো আমরা 4 দিয়ে গুণ করবো, তাহলে 4 16 64। তাহলে এখন হচ্ছে সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর কত হচ্ছে, আমরা যদি 2 প্লাস 32 প্লাস 64 করি, তাহলে আলটিমেটলি দেখবো আনসার আসবে আমাদের 98। তাহলে এই 98 হচ্ছে আমাদের আপেক্ষিক আণবিক ভর, বা সিম্পলি বললে আণবিক ভর।
আপেক্ষিক আণবিক ভর কেন? কারণ আমরা প্রত্যেকটার আপেক্ষিক পারমাণবিক ভর যোগ করে একটা মান পাইছি। সো আপেক্ষিক পারমাণবিক ভরগুলোর যোগফল কি হবে? এখানে আমাদের আপেক্ষিক আণবিক ভর হবে। এই পর্যন্ত তোমরা কিন্তু আগের ক্লাসেই আর কি শিখে গেছো। এখন একটু জাস্ট একটা ইনফো এক্সট্রা দেবো বা নতুন ইনফো দেবো যে আণবিক ভরের কিন্তু একক নাই, কারণ আমরা এখানে এই একই কথা যে আপেক্ষিক পারমাণবিক ভর যোগ করছি যাদের কোনো একক নাই। তো এককবিহীন রাশির যোগফল করলে কি একটা আমরা এককবিহীন রাশি পাবো। সো এইটা কথা মাথায় রাখবা। আপেক্ষিক আণবিক ভরের একক নাই। কিন্তু দেখবা তোমরা যে আমরা যখন আজকের ক্লাসে না, পরবর্তী ক্লাসে দেখবা যখন আমরা পার্ট 2 এর ক্লাসটা করবো, সেখানে দেখবা যে যখন আমরা মোলের বিভিন্ন যখন এই যে রাসায়নিক বিক্রিয়া যখন আমরা মোলের বিভিন্ন ম্যাথ করব, তখন দেখবা যে আমরা আপেক্ষিক যে আণবিক ভরটা আছে না, তাকেই কিন্তু আমরা ডিরেক্ট গ্রাম লিখে দিচ্ছি। তো তখন আমাদের কনফিউশন হতে পারে যে এটা কিভাবে হলো। এটা কিছুই না, যখন আমরা আপেক্ষিক আণবিক ভরের বদলে যখন আমরা মুখে বলবো যে গ্রাম আণবিক ভর, তখন কিন্তু যেহেতু নামের সামনে গ্রাম চলে আসতেছে, সো তখন আমরা তার কিন্তু এটা একক গ্রাম বলতে পারবো। তখন আমরা বলতেছি কি, তাহলে এটা হচ্ছে গ্রাম আণবিক ভর। অর্থাৎ গ্রাম আণবিক ভরের কিন্তু একটা একক আছে, সেই এককটা হচ্ছে গ্রাম। তো আমরা এটা কেন আর কি ইন্ট্রোডিউস করলাম, মূলত হচ্ছে আপেক্ষিক আণবিক, ওই যে তোমার এই ম্যাথ গুলো করার জন্য আর কি। দেখা গেছে যে যখন আমরা বলতেছি যে এর আপেক্ষিক আণবিক ভর 98, পরবর্তীতে দেখবেন ম্যাথ করার সময় 98 গ্রাম ধরে কিন্তু ম্যাথ করবো, তখন হচ্ছে সবার মাথায় খেলে গেল যে আচ্ছা আমরা তো আগে জানতাম আপেক্ষিক আণবিক ভরের কোনো একক নাই। তাহলে আমরা এই যে 98 বলতেছি সালফিউরিক অ্যাসিডের আণবিক ভর, আমরা লিখছি 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে হাইড্রোজেন থাকে 2 গ্রাম, এরকম এগুলো তো বলা তো উচিত না। তাহলে গ্রাম একক চলে আসতেছে। এই সমস্যা দূর করার জন্য এই টার্মটা আনা হয়েছে যে গ্রাম আণবিক ভর। তো মূলত আপেক্ষিক আণবিক ভর এবং গ্রাম আণবিক ভর দুইটার মান কিন্তু সেম, জাস্ট একটা একক নাই, একটা একক আছে। এটা শুধু মনে রাখবা। তোমাদের এক্সট্রা ইনফো বলতে শুধু এইটুকুনি, বাকি ইনফো তোমরা আগে থেকেই জেনে আসছো, ওগুলো তেমন কিছু না, শুধু এই দুটো মনে রাখবা, তাহলেই হবে। এখন দেখো আমাদের ম্যাথ আসলো। আচ্ছা, এগুলো ম্যাথ করতে গেলে অবশ্যই আমাদের ক্যালকুলেটর লাগবে, তাহলে আমি ক্যালকুলেটরটা নিয়ে নিই। আর তোমাদেরও তো হচ্ছে এসএসসি তে তো ক্যালকুলেটর অ্যালাউ করে, এফএক্স আর কি। তো তোমরাও ক্যালকুলেটর নিয়ে বসে পড়ো, একসাথে আমরা সলভ করি ম্যাথগুলো। তাহলে প্রথম ম্যাথে আমাদের কি বলেছে যে একটি H2O অণুর ভর কত। আচ্ছা, কি বলেছে এখানে যে একটি H2O অণুর ভর কত, সেটাতে তাহলে আসলে ম্যাথটা এখন করে ফেলি। দেখো, আমরা হচ্ছে H2O আমি শর্টকাটে লিখতেছি ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম মানে কি? ক্যাপিটাল মানে হচ্ছে ভর বা ভর সংখ্যা বা আণবিক ভর বা আপেক্ষিক আণবিক ভর। এম কত আমরা জানি। হাইড্রোজেন দেখো, হাইড্রোজেন হচ্ছে 1:2 মানে কি 1:2 আর অক্সিজেন হচ্ছে কত 16, অর্থাৎ পানির ভর হচ্ছে 18। 18 হচ্ছে তার আপেক্ষিক আণবিক ভর। এখন আরেকটি ইনফো তোমরা মনে রাখবা যে কোনো পদার্থের এক মোল বা কোনো যৌগের এক মোল ইজ ইকুয়াল টু ওই যৌগের গ্রাম আণবিক ভর। সেটা আমি একটু আগের স্লাইডে লিখে দিলে ভালো হবে।
কি পেলাম আমরা, যে কোন যৌগের 1 মোল ইজ ইকুয়াল টু ওই যৌগের গ্রাম আণবিক ভর। এই ইনফোটা তোমরা মনে রাখবা। এটা দিয়ে হচ্ছে আমরা পরবর্তী যে বিভিন্ন ম্যাথগুলো এগুলো করতে থাকবো। তাহলে কি পেলাম যে H2O এর ভর বা পানির ভর কত, পানির একটা অণুর ভর হচ্ছে 18। আমরা বলতে পারি না যে হচ্ছে, আচ্ছা সবুজ দেখি সমস্যা 18 গ্রাম H2O। গ্রাম লিখলাম কেন, কারণ এখন হচ্ছে আমরা গ্রাম আণবিক ভর ইউজ করতেছি। সো 18 গ্রাম H2O ইজ ইকুয়াল টু 1 মোল H2O। আবার আমরা কি জানি 1 মোল পানির অণু, তার মানে এখানে কতটি পানির অণু আছে, অ্যাভোগাড্রো সংখ্যক পানির অণু আছে, ইজ ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23। কতটি আছে, অণু আছে গেল। এখানে কিন্তু অণুর ভর চাইছে, সো আমরা অণু নিয়ে হিসাব করতেছি। আচ্ছা আমাদের এটা বামে লিখলে ভালো হইতো, কারণ আমাদের কাজ হবে গ্রাম নিয়ে আর কি। আচ্ছা সমস্যা তোমরা ধরে নাও আর কি, যে লিখবো যে আমরা প্রথমে 1 মোল H2O ইজ ইকুয়াল টু 6.023 ইন্টু 10⁻23 অণু ইজ ইকুয়াল টু 18 গ্রাম। কারণ গ্রামটা বের করতে হবে, তো ভরটা ডানে রাখা আর কি উত্তম। আচ্ছা তাহলে আমরা এই লাইনে ঠিক করে নিই। তাহলে দেখো আমরা কি এতটি অণুর ভর জানি হচ্ছে তার 18 গ্রাম, তাহলে একটি অণুর কত, জাস্ট ভাগ করলেই হয়ে গেল। এগুলো একদম সোজা ম্যাথ, বেসিকটা বুঝতে পারলে এটা আনসার করার কোনো ব্যাপারই না। তাহলে একটি অণুর ভর কত হবে, উপরে থাকবে আমাদেরকে 18 আর নিচে থাকবে 6.023 ইন্টু 10⁻23। এখন এটা আমরা ক্যালকুলেটরে সলভ করবো, যা আসার সেটা আমাদের আনসার হয়ে যাবে। করি তাহলে দেখি। আসতেছে কত, 2.99, বা আমরা 3ও বলতে পারি, ডিরেক্ট আমরা 3 লিখতে পারি, সমস্যা নাই। 3 ইন্টু 10⁻23। এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার। তাহলে একটি পানির অণুর ভর পাচ্ছি আমরা কত, 3 ইন্টু 10⁻23 গ্রাম। মানে একটা ম্যাথে গেল। এরপরে ম্যাথ কি, যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড এ কতগুলো সালফিউরিক অ্যাসিডের অণু বিদ্যমান। আচ্ছা একটু আমরা আগের বেসিক থেকে করতে পারবো। দেখো আমরা সালফিউরিক অ্যাসিডের আমরা এম কত জানি, শর্টকাটে লিখে দিচ্ছি। এম আমরা কত পাইছিলাম একটু আগে, মানে শুরুর দিকে আমি কিন্তু সলভ করছিলাম, কত ছিল 98। তাহলে আমরা পেলাম কি, আমরা লাগবে কতগুলো অণু থাকে, সো আমরা অণুটা আমরা ডানে রাখবো। আমরা লিখতে পারি যে 1 মোল সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু অ্যাভোগাড্রো সংখ্যক অণু। আমরা 1 মোল কথাটা না লিখি, কারণ বুঝতে পারতেছি 98 গ্রাম ইজ ইকুয়াল টু 1 মোল সালফিউরিক অ্যাসিড। তো আমি ওই কথাটা বারবার লিখতেছি না, তোমাদেরকেও লিখতে হবে না পরীক্ষা খাতায়। তোমরা ডিরেক্ট হচ্ছে 98 গ্রাম থেকে শুরু করতে পারবা। ওই 1 মোল যে ইজ ইকুয়াল টু হয়, 1 মোল না দেখালেও সমস্যা নাই। তাহলে কি লিখবো আমরা, যে 98 গ্রাম H2SO4 is equal to, শর্টকাটে লিখে দিচ্ছি, ইজ ইকুয়াল টু কত, 6.023 ইন্টু 10⁻23 অণু। তাহলে অতএব 1 গ্রাম কত হবে, জাস্ট ভাগ করে দিলেই হয়ে যাবে। ভাগ 98। কত পাচ্ছি আমরা, 6.15।
10^21 অণু। তাহলে এইভাবে হচ্ছে আমরা এই আনসারটা করতে পারি যে 98 গ্রাম সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু অ্যাভোগাড্রো সংখ্যক অণু, তাহলে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু অ্যাভোগাড্রো সংখ্যা ভাগ 98 অণু। মানে জাস্ট তোমাকে এই লাইনটা খালি দাঁড় করাতে হবে, এই লাইন দাঁড় করাতে পারলে তুমি বাকিটা ঐকিক নিয়ম দিয়ে ইজিলি সলভ করতে পারবে, আগের ম্যাথটা এই ম্যাথটা বোথ। তাহলে হচ্ছে আমাদের এই আনসারটা হয়ে গেল। ছোট ছোট ম্যাথ। তারপরে 3 নম্বর প্রশ্ন হচ্ছে কি যে 5 গ্রাম পানিতে কত মোল পানি বিদ্যমান। মূলত কি এখানে কিন্তু H2O অণুতে কত মোল H2O অণু বিদ্যমান এটা কিন্তু বলছে, কারণ H2O যেহেতু বলছে তার মানে সেখানে কি অণুর কথাই আসতেছে, এখানে কিন্তু পরমাণুর কোনো হিসাব আসবে না। তাহলে দেখো পানির ক্ষেত্রে আমরা কি জানি তার এম কত, এখন আমি শর্টকাট ভাবে লিখে যাব, মানে আমি একটু আগে দেখাই দিচ্ছি, এম হচ্ছে তার 18। তাহলে বলতে পারি কি যে 18 গ্রাম পানি ইজ ইকুয়াল টু 1 মোল, কারণ এখানে আমাদের কিন্তু চাইছে কত মোল পানি বিদ্যমান, সো আমাদের মোলটাকে এখন কনসিডারে আনতে হবে। আগের দুই ম্যাথ হচ্ছে আমাদেরকে অনুসংখ্যা লাগতো বা ভর লাগতো, সো সেখানে আমাদের ওই মোলের কোনো প্রাধান্য ছিল না, সো আমি বলছিলাম ওখানে মোল না লিখলেও চলবে। কিন্তু এখানে তোমাদের তো বের করতে বলছে আলটিমেটলি মোল, সো মোল বের করতে হবে, মানে মোলটাকে রাখতে হবে, তোমরা রাখবার কথা ডান দিকে রাখবা। তাহলে দেখতে পারি যে 18 গ্রাম পানি ইজ ইকুয়াল টু 1 মোল পানি, বা 1 গ্রাম করলে কত হবে, 5 গ্রাম করলে, শর্টকাটে করে দিই, ওই কিন্তু তোমরা পারো। বা 5 গ্রাম পানি কত হবে, উপরে থাকবে 1/18 ইন্টু 5, তার মানে কত হচ্ছে আমাদের 5/18, 0.278। এটা হচ্ছে আমাদের সেই আকাঙ্ক্ষিত আনসার যে 5 গ্রাম পানিতে 0.278 মোল পানি থাকে। এবার 4 নাম্বার ম্যাথ, বেশ অনেকগুলো ম্যাথ আছে, যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন পরমাণু থাকে, এই ম্যাথটা তোমাদের একটু ভাবতে হবে। এখানে কিন্তু সালফিউরিক অ্যাসিড অর্থাৎ এটা কিন্তু একটা অণু, কিন্তু আমরা চাইছে কি প্রত্যেকটা সেপারেট পরমাণুর পরিমাণটা চাইছে, তার মানে দেখি অণু থেকে পরমাণুতে কনভার্ট করতে হতে পারে। ম্যাথটাতে যে দেখি কি হবে আর কি। প্রথমে এরকম ম্যাথ থাকলে আমরা তার আগে এমটা বের করে নেব। এম কত পাইলাম জানি, এম হচ্ছে 98 পেলাম, ঠিক আছে। এখন বলতেছে কি 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেন পরমাণু থাকে, প্রত্যেকটা আমাদের সেপারেট সেপারেট করে নির্ণয় করতে হবে। একটা কাজ আমি করতে পারি, প্রথমে দেখি 98 গ্রাম যে সালফিউরিক অ্যাসিডে কতটি অণু থাকে, তুমি এইভাবে হিসাব করবা। 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে থাকে অ্যাভোগাড্রো সংখ্যক সালফিউরিক অ্যাসিডের অণু, অর্থাৎ 1 গ্রামে থাকবে এতটি অণু। এরপর তুমি প্রত্যেকটা যে পরমাণু সংখ্যা দিয়ে গুণ করবা, তোমার ইজিলি আনসারটা চলে আসবে। দেখাচ্ছি তাহলে বুঝতে পারবা। $98 গ্রাম সালফিউরিক অ্যাসিড is equal to 6.023 10 to the power 23 অণু, অর্থাৎ সালফিউরিক অ্যাসিডের অণু। তো যদি আমরা 1 গ্রাম করি তাহলে কি লিখতে পারি আমরা ডিরেক্ট, 10 to the power 23 divided by 98 is equal to কি লিখতে পারি আমরা এটাকে, যে 6.023 divided by 98 is equal to 6.15. টেন টু দি পাওয়ার 21 অণু। তাহলে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে থাকে আমাদের 6.15 ইন্টু 10 টু দি পাওয়ার 21টি অণু।
এখন দেখো এটা কিন্তু সালফিউরিক অ্যাসিডের অণু, আর আমাদের বলছে কি হাইড্রোজেন সালফার এবং অক্সিজেনের পরমাণুর পরিমাণটা চাইছে। এখন আমি একটু আগে প্রথম দিকে কি বলছিলাম যে তুমি কি মাথায় ঢুকায় নেবা, যে যতটি পরমাণু থাকবে সেই পরমাণুর সংখ্যা দিয়ে আমরা জাস্ট গুণ করে দেবো অণু সংখ্যাকে, তাহলে আমরা আলটিমেটলি সেখানে কতটি পরমাণু আছে বের করতে পারবো। তাহলে 1 গ্রামে আমি অণুর পরিমাণটা পাইছি, অর্থাৎ এই অণুর মধ্যেই কিন্তু আমাদের মানে এই 1 গ্রামের মধ্যে কিন্তু আলটিমেটলি আমাদের অণু পাইছি। সো আমি এখান থেকে কিন্তু হিসাব করলে ডাইরেক্ট আমি সেই প্রশ্নে যে আমাদের কাঙ্ক্ষিত মানটা চাইছে যে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন পরমাণু থাকে তা বের করতে পারবো। তাহলে দেখো কিভাবে করবো আমরা এখন। তাহলে অতএব হাইড্রোজেন কতটুকুন থাকবে, আচ্ছা হাইড্রোজেন পরমাণু দেখি। হাইড্রোজেন পরমাণু থাকবে হচ্ছে আমাদের এখানে এত গুণন 2, কারণ কি আমাদের হাইড্রোজেন কিন্তু দুটো আছে, H2SO4, সো সালফার হাইড্রোজেন হচ্ছে দুটো থাকে। 2 ইন্টু 6.15 ইন্টু 21 ইজ ইকুয়াল টু কত হবে, এখানে লিখে রাখি পাশেই। 2 করলে হচ্ছে 1.23 ইন্টু 10⁻22 হাইড্রোজেন পরমাণু লিখলাম না, যেহেতু পরমাণু পাশে লিখেই দিচ্ছি। তারপর সালফার পরমাণু কতটি থাকবে, দেখো সালফার কিন্তু একটাই আছে, তার মানে কি আমি শুধু যদি 1 গুণ করি আনসার যেটা সেটাই থাকবে। তার মানে আনসার আমাদের কি হচ্ছে, এইটি হচ্ছে আমাদের সালফার পরমাণুর সংখ্যাটা 6.15 ইন্টু 10⁻21। তারপর হচ্ছে অক্সিজেন পরমাণু, দেখো অক্সিজেন কি 4টা ছিল, কিন্তু এখানে আমাদের 4টা আছে। তার মানে কি এই অণুর সংখ্যার সাথে আমরা 4 গুণ করব, তার মানে কি 4 ইন্টু ওই আগের সংখ্যাটা 6.15 10⁻21 ইজ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, 2.46 ইন্টু 10⁻22। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের সেই আনসার। তাহলে আশা করি বুঝতে পারছি যে এটা তেমন কিছুই না, আমরা হচ্ছে জাস্ট 98 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতগুলো সালফিউরিক অ্যাসিডের অণু থাকে এটা তো আমরা আগে থেকেই জানি, 1 মোল সংখ্যক থাকবে মানে অ্যাভোগাড্রো সংখ্যক থাকবে। তাহলে 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডে কতটুকুন অণু থাকবে এইটা হচ্ছে আমরা ক্যালকুলেশন করে বের করছি। দেন এখন আমরা চাইছি কি 1 গ্রাম সালফিউরিক অ্যাসিডের অণুতে কতটি হাইড্রোজেন সালফার এবং অক্সিজেন পরমাণু সেপারেটলি থাকবে। কিভাবে বের করব, আমরা তো অণু সংখ্যা পাইছি, 1 গ্রামে কতটুকু অণু থাকে সেটা জানি। জাস্ট এখন করবো কি আমি আগে যেটা বলছিলাম অণুর সংখ্যাকে সেই পরমাণুর সংখ্যা যেটা আছে সেটা দিয়ে আমরা জাস্ট গুণ করে দেবো। মানে হাইড্রোজেন দুটো আছে সো 2 দিয়ে গুণ, যেটা আনসার সেটা। সালফার একটা আছে সো 1 দিয়ে গুণ করছি, যেটা আনসার সেটাই। আর অক্সিজেন হচ্ছে 4 দিয়ে গুণ করছি, যেটা আনসার সেইটা। তাহলে এই তিনটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত হাইড্রোজেন সালফার এবং অক্সিজেনের যে পরমাণুর পরিমাণ সেটা হচ্ছে এই তিনটা। তাহলে এই হচ্ছে আমাদের 4 নাম্বার ম্যাথ গেল। তাহলে আমাদের যে এক টাইপের ম্যাথ ছিল সেই মোল থেকে অণুর পরিমাণ যাওয়া, অণু থেকে আবার পরমাণুতে যাওয়া, তারপর হচ্ছে কি ছিল মোল থেকে ভরে যাওয়া, অনেক কিছু ছিল, এগুলো হচ্ছে আমরা মোটামুটি করে ফেললাম। ওই টাইপটা ডান। এখন আসলে আমাদের কি নতুন টার্ম, সেটা হচ্ছে কি গ্যাসের মোলার আয়তন। গ্যাসের মোলার আয়তন জিনিসটা কি, সংখ্যাটা হচ্ছে মূলত বলা হয় যে এসটিপিতে, এসটিপিকে আমি একটু পরে আসতেছি, নিচে আসে আর কি, এটা সমস্যা নেই। এসটিপিতে 1 মোল গ্যাস যে আয়তন দখল করে, এটা কি পেলাম আমরা, গ্যাসের মোলার আয়তন মানে কি
মোলার মানে হচ্ছে তোমার এখানে কিন্তু একটা কিন্তু এক উজ্জ কিন্তু আছে, মানে এক তো কোথাও লিখতে হয় না সেপারেটলি। আমরা বলতে পারি যে গ্যাসের 1 মোলার আয়তন, এভাবে তুমি বলতে পারো, কোনো ভুল নেই। তাহলে 1 মোলার আয়তন জিনিসটা কি? 1 মোল যে আয়তন দখল করতেছে, এখন সেই 1 মোল জিনিসটা কোন রূপে আছে? গ্যাস রূপে আছে, যেহেতু আমি গ্যাসের মোলার আয়তন বলছি। সো তাহলে আনসারটা আমাদের কি হচ্ছে? 1 মোল গ্যাস যে আয়তন দখল করে তাকে গ্যাসের মোলার আয়তন বলে। কোন কন্ডিশনে? যখন সে এসটিপিতে থাকবে। এখন এসটিপি এখানে আমরা আসতেছি, এখন এর মান তাহলে জানলাম হচ্ছে এসটিপিতে 1 মোল গ্যাস যে আয়তন দখল করে তাকে মোলার আয়তন বলে, গ্যাসের মোলার আয়তন বলে। এখন তার একটা নির্দিষ্ট মান আছে, সেটা কত? যখন আমরা এসটিপিতে কাউন্ট করবো তখন তাকে হচ্ছে, সেটা মানে হচ্ছে 22.4 লিটার, 22.4 লিটার। এখন জানি হচ্ছে আমরা এসটিপি জিনিসটা কি। এসটিপি হচ্ছে আমাদের এটা কি, ফুল ফর্মটা লিখি আগে। স্ট্যান্ডার্ড, লেখাটা ছোট হয়ে যাচ্ছে, আচ্ছা বড় করে দেখি। স্ট্যান্ডার্ড টেম্প দিয়ে আর কি টেম্পারেচার বুঝালাম, টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশারকে আমরা শর্টকাটে এসটিপি বলে থাকি। স্ট্যান্ডার্ড মানে কি? একটা আদর্শ, একটা হচ্ছে আদর্শ টেম্পারেচার এবং প্রেশার, একে হচ্ছে আমরা এসটিপি বলে থাকি। আচ্ছা, এখন স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার কি বুঝতেছি? অবশ্যই একটা টেম্পারেচার এবং প্রেশার একটা স্ট্যান্ডার্ড ভ্যালু থাকবে। সেই ভ্যালুটা কি? সেটা হচ্ছে আমাদের টেম্পারেচার যখন 0 ডিগ্রি সেলসিয়াস এবং প্রেশার যখন হচ্ছে আমাদের 1 অ্যাটমসফিয়ার। বা 101.325 কিলো প্যাসকেল। তাহলে আমরা কি পেলাম? এসটিপিতে একটা গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। এসটিপির ফুল ফর্ম হচ্ছে স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। এর আবার অপর নাম আছে, আচ্ছা অপর নামটা পরে লিখতেছি। তাহলে সেই স্ট্যান্ডার্ড টেম্পারেচারের ভ্যালুটা কত? 0 ডিগ্রি সেলসিয়াস। আর স্ট্যান্ডার্ড যে প্রেশার তার ভ্যালু হচ্ছে 1 অ্যাটমসফিয়ার অথবা 101.325 কিলো প্যাসকেল। এখন এই যে আমাদের স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেশার আছে, এর কিন্তু একটা আরেকটা নাম আছে কি? প্রমাণ তাপমাত্রা ও চাপে, বা তুমি প্রমাণ অবস্থায় থাকলেও বুঝে নেবা। তাহলে প্রমাণ তাপমাত্রা ও চাপ যেটা, সেটাই হচ্ছে আমাদের এসটিপি অথবা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেশার। তাহলে আমাদের এসটিপি নিয়ে মোটামুটি আলোচনা হয়ে গেল। এসটিপিতে ভ্যালু কত আর এসটিপির নিজের ভ্যালু কত কত সেটা হচ্ছে আমরা লিখে দিলাম। এসটিপির ফুল ফর্ম জানলাম, এসটিপির বাংলা ফর্ম জানলাম, এসটিপি ডান। এটা হচ্ছে তোমাদের বইয়ে এই একটা মান দেওয়া আছে, কিন্তু আমি পছন্দ করবো তোমাদেরকে আরেকটা মানও জানাতে, যেটা তোমরা দেখবে কখনো না কখনো তোমাদের কাজে লাগবে। সেটা হচ্ছে গ্যাসের মোলার আয়তন, কিন্তু অন্য একটা কন্ডিশনে। সেই কন্ডিশনটা কি? সেই কন্ডিশনটা হচ্ছে এসএটিপি। আমরা এসটিপিতে পাইছিলাম কত? 22.4 লিটার। আর এসএটিপিতে পাবো কত? 24.789 লিটার, বা তুমি বাংলায় বলতে পারো 24.789। পদের একটু সোজা, মনে রাখাও সুন্দর, ইজিয়ার আর কি। 24 তারপর সিরিয়ালি 789 শেষ। 24.789 লিটার পাবো হচ্ছে আমরা কখন? এসএটিপিতে। এখন
এসটিপি ফুল ফর্ম আমরা জানলাম স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। তাহলে এসএটিপির ফুল ফর্মটা কি? সব সেম, জাস্ট এর ফুল ফর্মটা আমি জাস্ট লিখে দেবো। এটা হচ্ছে অ্যাম্বিয়েন্ট। তার মানে কি এটা হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। যখন এসটিপি ছিল তখন ছিল স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, আর যখন এসএটিপি তখন হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। আর এটাকে আমরা বাংলায় বলে থাকি কি আমরা? কক্ষ তাপমাত্রা। তাহলে কক্ষ তাপমাত্রা বললে বুঝবো কি? সেটা হচ্ছে আমাদের এসএটিপি বোঝাচ্ছে। তাহলে কক্ষ তাপমাত্রায় বা এসএটিপিতে গ্যাসের মোলার আয়তন কত? 24.789 লিটার। আর এই যে আমরা এসএটিপি যে পাইলাম, এসএটিপিতে এটা কিন্তু আমরা কি মোলার আয়তন কিন্তু গ্যাসের, এটা কিন্তু এসএটিপির নিজস্ব কোনো মান না। আমরা এখন এসএটিপির নিজস্ব মানটা জানবো। যেমন এসটিপির নিজস্ব মান জানছি, তার এসটিপির নিজস্ব টেম্পারেচার কি, তার নিজস্ব প্রেসার কি, সেম এসএটিপির ক্ষেত্রেও আমরা তার টেম্পারেচার এবং প্রেসারটা একটু দেখি কত কত হয়ে থাকে। এটার টেম্পারেচার হচ্ছে 25°C। আর তোমরা জানো কক্ষ তাপমাত্রা বলতে আমরা 25°C বুঝিয়ে থাকি। তো এই কারণে মূলত এটাকে কক্ষ তাপমাত্রা বলা হয়ে থাকে, পুরো সিস্টেমটাকে কক্ষ তাপমাত্রা বলা হয়ে থাকে, কারণ টেম্পারেচার এখানে 25°C ধরা হয়। আর হচ্ছে প্রেসার। প্রেসার কথা হয় এখানে, প্রেসার হচ্ছে আমাদের 100 কিলো প্যাসকেল। তাহলে যখন এসটিপি তখন কত ছিল? 101.325 কিলো প্যাসকেল। আর যখন হচ্ছে আমাদের এসএটিপিতে চলে আসতেছে, এসএটিপিতে সেটা কত? 100 কিলো প্যাসকেল, মানে জাস্ট 1.325 কিলো প্যাসকেলের কম বেশি, যেটা অতটা ভ্যারি করে না। ভ্যারি করে মূলত কোনটা? এই যেখানে 0°C, এখানে 25°C। এইটার কারণে মূলত এই যে এরকম চেঞ্জ দেখা যায় আর কি, এতটা চেঞ্জ দেখা যায়। প্রায় কত? প্রায় 2 লিটার থেকে 2.5 লিটারের মতো আর কি মোলার আয়তনে চেঞ্জ দেখা যায়, মূলত এই টেম্পারেচারের এত কম বেশির কারণে। তাহলে আমাদের গ্যাসের মোলার আয়তন মোটামুটি গেল, দুটো মান পেলাম। এসটিপিতে 22.4 লিটার, এসএটিপিতে 24.789 লিটার। এগুলো হচ্ছে এসটিপির নিজস্ব মান, এটা হচ্ছে এসএটিপির নিজস্ব মান। আচ্ছা, এবার হচ্ছে আমাদেরকে তিনটা ফর্মুলা। এই তিনটা ফর্মুলা এতক্ষণ ধরে আমি তোমাদেরকে যা যা বললাম সেগুলোর শর্টকাটে যদি তোমরা ম্যাথ করো, মানে আমিও এরপর শর্টকাটে এগুলো করবো, বড় বড় তো লেখা যায় না এত কিছু, শর্টকাটের জন্য এগুলো তোমরা ফলো করবা। দেখো প্রথম ফর্মুলাটা কি আমাদের? এন। এন মানে হচ্ছে মনে রাখবা যে কোনো এই স্মল এন গুলো মানে হচ্ছে মোল। এন দিচ্ছে মোল প্রকাশ করতেছি। দেন ডব্লিউ। ডব্লিউ কি? ডব্লিউ হচ্ছে আমাদের পদার্থের পরিমাণ। আর এমটা কি? এম হচ্ছে আমাদের আণবিক ভর। এই পদার্থের ক্যাপিটাল এম হচ্ছে পদার্থের সেই আণবিক ভর। অর্থাৎ যদি আমরা কোনো পদার্থের পরিমাণকে তার যে আণবিক ভর দ্বারা ভাগ দিই, তাহলে কিন্তু আলটিমেটলি আমি সেই পদার্থের মোল সংখ্যা পেয়ে যাব। এটা হচ্ছে 1 নম্বর ফর্মুলা। দেন 2 নম্বর ফর্মুলাটা কি? এন হচ্ছে ভি বাই 22.4। সেটা কি? ভি হচ্ছে গ্যাসের মোলার আয়তন। আর এখানে অবশ্যই কিন্তু লিটার একক, কিন্তু লিটার একক হতে হবে, কারণ এটা কিন্তু 22.4 লিটার। আমরা কি জানি? গ্যাসের মোলার আয়তন হচ্ছে 22.4 লিটার। সো এটা লিটার মানে এটাও লিটার হতে হবে। যদি মিলিলিটার থাকে তাহলে এই ফর্মুলায় বসাতে গেলে, এই ফর্মে বসাতে গেলে অবশ্যই আমাকে সেই মিলিলিটার থেকে লিটার এককে যেতে হবে, তারপর সেটাকে আমি 22.4 দিয়ে ভাগ দিতে পারবো, তাছাড়া কিন্তু পারবো না। তাহলে এখানে কি বলতে পারি আমরা? যে কোনো গ্যাসের লিটার এককের মোলার আয়তনকে যদি আমরা, আচ্ছা মোলার আয়তন বলাটা কি ঠিক হচ্ছে? মোলার আয়তন না, ভুল বলছি, এটা শুধুমাত্র আয়তন। এটা হচ্ছে গ্যাসের আয়তন।
তাহলে কোনো গ্যাসের আয়তন লিটার এককে তাকে যদি আমরা যে মোলার আয়তন দিয়ে যদি ভাগ করি তাহলে হচ্ছে সেটা হচ্ছে সেই গ্যাসের মোল সংখ্যা আমরা বের করতে পারবো। এটা হচ্ছে সেকেন্ড ফর্মুলা। দেন থার্ড ফর্মুলাটা কি, এটা হচ্ছে আমরা এতক্ষণ ধরে করে আসতেছি। এন হচ্ছে কি প্রদত্ত অণু পরমাণু বা আয়ন, অণু বা আয়ন, আয়নের সংখ্যা। আর এটা কি, এটা তো আমাদের অ্যাভোগাড্রো সংখ্যা। অর্থাৎ কোথাও প্রদত্ত অণু পরমাণু বা আয়ন সংখ্যাকে যদি আমরা অ্যাভোগাড্রো নাম্বার দিয়ে ভাগ করি তাহলে আমরা সেই প্রদত্ত অণু পরমাণু বা আয়নের মোল সংখ্যা নির্ণয় করতে পারবো। তাহলে এই যে তিনটা ফর্মুলা, এই তিনটা ফর্মুলা আমরা একটু মনে রাখবো। n is equal to w by capital M, n is equal to v by 22.4 আর small n is equal to capital N by Avogadro's number। এই তিনটা মনে রাখি। এখন পরবর্তী বিভিন্ন ম্যাথ আসবে, সেই ম্যাথগুলো আমরা করবো। যেমন বলছে কি প্রমাণ অবস্থায় 1 লিটার কার্বন ডাই অক্সাইডে কতটি অণু থাকে, 2 স্টেপে করতে হবে। কিভাবে? প্রথম স্টেপ আমরা কি করতে পারি, প্রথমে আমরা দেখবো এই 1 লিটার কার্বন ডাই অক্সাইড মানে কি আমরা এর ভি জানি, আমরা কিন্তু এর ভিটা আমাদের জানা আছে। তার মানে কি এখান থেকে আমরা ইজিলি এই কার্বন ডাই অক্সাইডের মোল সংখ্যাটা বের করতে পারবো। কি লিখতে পারি, n is equal to v by 22.4 is equal to কি লিখতে পারি, v এর মান কত 1 লিটার, সো আমরা 1ই লিখবো। যদি মনে করে লেখা থাকতো 1 ml তাহলে কিন্তু 1 × 10⁻³ করে লিটারে এনে তারপর ভাগ করতে হতো। তাহলে 1/22.4, তাহলে কত মোল আসবে আমরা একটু দেখি। 1/22.4 0.0446 মোল কার্বন ডাই অক্সাইড। আমরা এইটা পাইলাম। এখন আমাদের কি বলছে যে এখানে কতটি অণু আছে, অর্থাৎ আমাদের কিন্তু এখানে n এর মানটা এখানে আমাদের বের করতে বলছে। তাহলে এখন আমরা কি করতে পারি, আমরা জানি কি n is equal to n by 6.023 10⁻23 বা আমরা n এর মানটা কি বলতে পারি, n is equal to এইটা ইন্টু এটা করলে হয়ে গেল, সোজা হিসাব। অর্থাৎ 0.0446 into 6.023 is equal to 2.69 into 10⁻22। তাহলে এইটা হচ্ছে আমাদের ফাইনাল আনসার। এখানে দেখো তোমার কিন্তু একবারও কিন্তু এই যে ঐকিক নিয়ম কিন্তু করতে হলো না। আগে হলে আমরা কিভাবে ঐকিক নিয়ম করতাম, যে লিখতাম বেশ বড় লিখতে হইতো, যে কিরকম হতো যে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড, না কিভাবে করা যেত, যে 22.4 লিটার কার্বন ডাই অক্সাইড ইজ ইকুয়াল টু 1 মোল কার্বন ডাই অক্সাইড, অতএব 1 লিটার কার্বন ডাই অক্সাইড ইজ ইকুয়াল টু এত মোল কার্বন ডাই অক্সাইড। তারপর লিখতে হতো যে মোল বের হতো, এটা লিখতে হতো আবার যে 1 মোল কার্বন ডাই অক্সাইডে থাকে এতটি অণু, মানে অ্যাভোগাড্রো সংখ্যক অণু, অতএব 0.0446 মোল কার্বন ডাই অক্সাইডে থাকে এতটি অণু। ম্যাথ একই হইতো কিন্তু আনসার একই আসতো, কিন্তু লিখতে হতো অনেক বেশি। আমরা দেখো জাস্ট দুইটা ফর্মুলা দিয়ে ইজিলি কিন্তু ম্যাথটা করে ফেলতে পারছি, মানে এখানে আমাদের টাইমটা কনজিউম হবে। এটা একটা সময় বাঁচানো টেকনিক, এবং এটা অবশ্যই পরীক্ষা হলে তুমি এভাবে লিখতে পারবা, কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের 1 নাম্বার ম্যাথগুলো, দেন আসলে 2 নাম্বার ম্যাথ এখানে কি বলেছে যে প্রমাণ অবস্থায়
প্রমাণ অবস্থায় 5 লিটার মিথেনে কতটি হাইড্রোজেন পরমাণু থাকে। প্রমাণ অবস্থা মানে কি এখানে কিন্তু এসটিপি বলছে, আর এসটিপি বলছে তার মানে এখানে তারা আমাদেরকে কিন্তু মোলার আয়তন 22.4 ফিক্স করে দিছে। তার মানে আমরা এই ইনফোটা আমরা ইউজ করতে পারবো, 22.4 যে মানটা আছে এটা আমরা ইউজ করে ম্যাথ করতে পারবো। তাহলে প্রথমে আমরা এন এর মানটা বের করে নিই। কি জানি V/22.4, আমি শর্টকাটে লিখে দিচ্ছি। ভি এর মান হচ্ছে 5 লিটার, সো 5ই বসবে, কোনো চেঞ্জ করতে হবে না। তাহলে 5/22.4 is equal to 0.223। তাহলে আমরা বলতে পারি 5 লিটার মিথেন ইজ ইকুয়াল টু 0.223 মোল মিথেন আমরা বলতে পারি। এখন আমরা করতে হবে কি, কতটি হাইড্রোজেন পরমাণু থাকে। এখানে অবশ্যই ওই নিয়ম করলে একটু তোমাদের ইজিয়ার হবে। এখানে হচ্ছে ওই ফর্মুলা ফেলতে গেলে একটু মাথা ঘুরতে পারে। তোমরা দেখবা কি যে এক মোল মিথেন ইজ ইকুয়াল টু কত হবে, 4 ইন্টু 6.023 ইন্টু 10⁻23 হাইড্রোজেন পরমাণু। কেন হলে এটা তো বুঝতে পারছো। জাস্ট অ্যাভোগাড্রো সংখ্যা ইন্টু সেই যে পরমাণু চাইছে আমাদের, সেই পরমাণু কতটা আছে তা দিয়ে গুণ করবো, হয়ে গেল। বা কি লিখতে পারি আমরা, এই মোলের পরিমাণটা তো জানি আমরা, তাহলে 0.223 ইজ ইকুয়াল টু কত হবে, জাস্ট এই 4টা গুণ করে দেবো, এই 3টা আর কি। 0.223 ইন্টু 4 ইন্টু 6.023 ইন্টু 10⁻23, 0.223 ইন্টু 4 ইন্টু 6.023 23 is equal to 5.37 to 10⁻23। এটা হচ্ছে আমাদের আনসার। তাহলে প্রমাণ অবস্থায় বা এসটিপি তে 5 লিটার মিথেনে কতটি হাইড্রোজেন পরমাণু থাকে, 5.37 ইন্টু 10⁻23টি হাইড্রোজেন পরমাণু থাকে এখানে। এবার আসলো আমাদের 3 নাম্বার ম্যাথ, যেটা হচ্ছে প্রমাণ অবস্থায় 5টি কার্বন ডাই অক্সাইড অণুর আয়তন কত। আচ্ছা, এখানে অণু থেকে আয়তন, সো এটা আমরা ওই ফর্মুলা দিয়ে বের করতে পারবো। আমরা এখানে দেখো, কিন্তু আমরা এখানে এন এর মানটা জানি, তার মানে কি আমরা ওই ফর্মুলা দিয়ে ধরো এন ইজ ইকুয়াল টু স্মল এন, এন এর মান, তার মানে কি উপরে দেবো 5, শর্ট করে লিখে দিচ্ছি, বড় করে লিখতেছি না। 5/6.023 ইন্টু 10⁻23 ইজ ইকুয়াল টু কত হবে, 5/6.023 হচ্ছে 8.302 ইন্টু 10⁻24। তাহলে আমি এন এর মানটা পাইলাম। এখন বলছে কি আমাদের অণুর আয়তন, মানে আমাদের কি ভি এর মানটা বের করতে হবে। প্রমাণ অবস্থা মানে আমি এসটিপি এবং আমি জানি তার ক্ষেত্রে আমি 22.4 অবশ্যই ইউজ করতে পারবো। তাহলে এখন কি ম্যাথ ওই চলে আসছে আমাদের হাতের মধ্যে, হাতের নাগালে, যে n ইজ ইকুয়াল টু V/22.4। আমাদের কি ভি এর মানটা বের করতে হবে, কিন্তু বলছে যে কত আয়তন হবে, সো আমাদের ভি এর মানটাই বের করতে হবে। তাহলে ভি আমি একপাশে রাখি, বা ভি ইজ ইকুয়াল টু, এখন এন এর মানটা আমরা জানি এখানে কত, 8.302 ইন্টু 10⁻24 ইন্টু নিচে কত, 22.4।
ইকুয়াল হবে 1.86 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 22। একক কি হবে? একক কিন্তু অবশ্যই লিটার হবে, কারণ এখানে কিন্তু সব কিন্তু লিটার এককে কিন্তু কাজ চলছে। সো এটা হবে আমাদের লিটার। এটা হচ্ছে আমাদের আনসার, 1.86 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 22 লিটার কার্বন ডাইঅক্সাইড আয়তন হবে 5টি কার্বন ডাইঅক্সাইড অণুর। তাহলে আমাদের দুই টাইপের ম্যাথ হয়ে গেল। একটা হচ্ছে আমরা এখন ইলাবোরেটলি ঐকিক নিয়ম দিয়ে করলাম, আর একটা হচ্ছে আমরা জাস্ট তিনটা যে ছোট ছোট ফর্মুলা আছে দিয়ে আমরা ইজিলি কিন্তু মোটামুটি ম্যাথগুলো কভার করতে পারছি। এখন আসলে আমাদের কিছু দ্রবণ, একটা হচ্ছে মোলার দ্রবণ, দেন সেমিমোলার দ্রবণ, পরে আসবে ডেসিমোলার দ্রবণ, লাস্টে একটা এক্সট্রা দ্রবণ আছে, ওটা তোমাদের জন্য পরবর্তী স্লাইডে দেখাচ্ছি, ওটা তোমাদের আর কি বইয়ে নেই, কিন্তু জেনে রাখা ভালো। দেখো, মোলার দ্রবণ মানে কি? 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে তাকে মোলার দ্রবণ বলা হয়। যদি এইভাবে লেখো তাহলে রাইট আনসার হতেও পারে, রঙও হতে পারে, মানে টিচার চাইলে সেটা কেটেও দিতে পারে, কারণ তোমাকে এখানে উল্লেখ করতে হবে নির্দিষ্ট তাপমাত্রায়। এইটা ইম্পর্টেন্ট, কেন আমি একটু পরে বলতেছি। নির্দিষ্ট তাপমাত্রায় যদি 1 লিটার, আমি জাস্ট মেইন থিমটা লিখে দিয়েছি, পুরো ভাষাটা লিখতেছি না। 1 লিটার দ্রবণে 1 মোল দ্রব দ্রবীভূত, তাহলে তাকে আমরা মোলার দ্রবণ বলতে পারি। দেখো, মোলারের আগে কিন্তু কিছু নাই, মানে ধরে নিতে পারি সেখানে একটা 1 উজ্জ আছে, মানে কি 1 মোলার দ্রবণ। 1 মোলার দ্রবণ কি? যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 1 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে তাকে আমরা বলবো মোলার দ্রবণ বা 1 মোলার দ্রবণ। যদি তোমাকে বলে যে তাহলে 2 মোলার দ্রবণ কি হবে? হবে কি নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 2 মোল দ্রব দ্রবীভূত থাকে তাহলে তাকে আমরা বলবো 2 মোলার দ্রবণ। তাহলে তুমি খেয়াল রাখবা, এ সকল সংজ্ঞায় নির্দিষ্ট তাপমাত্রা কথাটা তো থাকবেই, সাথে তুমি দ্রবণের আয়তনটা অলওয়েজ 1 লিটারে ফিক্স করে রাখবা। প্রশ্নে তোমার যত মোলার দ্রবণ চাবে তুমি তত মোল দ্রবীভূত বলে দেবা। তাহলে বলো যে 10 মোলার দ্রবণ ইজ ইকুয়াল, এর সংজ্ঞাটা কি হবে? এগুলো কিন্তু পরীক্ষায় আসে, আমি কিন্তু এমনি এমনি বলতেছি না, এগুলো পরীক্ষায় আসে। তাহলে বলবা তুমি যে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে যদি 10 মোল দ্রবীভূত থাকে তাহলে তাকে 10 মোলার দ্রবণ বলা হয়। এটা গেল। এখন হচ্ছে একটা কথা আসলো, শুরুতে বলছিলাম যে এইটুকুন অ্যাড করতে হবে বা করা উচিত, করলে ভালো, কারণ বলছে নির্দিষ্ট তাপমাত্রায়। এখন তাপমাত্রা নির্দিষ্ট হওয়ার গুরুত্বটা কি? মনে রাখবা, যদি তাপমাত্রা যদি আমাদের বৃদ্ধি পায় তাহলে কি হয়? কোনো হচ্ছে তরল পদার্থ, ধরলাম পানি বা যে কোনো দ্রবণের ক্ষেত্রে আয়তনটা কিন্তু তার বৃদ্ধি পায়, তাই কি না? কারণ দেখো, তুমি হিট দিলে হয় কি সেটা তোমার আরো ছড়ায় যায়, তার মানে কি তার আয়তনটা বৃদ্ধি পায়। এখানে আবার আরেকটা ইনফো এখানেই ক্লিয়ার করে রাখি। আচ্ছা না, এখানে দরকার হবে না, পরের স্লাইডে ক্লিয়ার করে দেবো। এইটুকুটা শুধু মনে রাখো যে তাপমাত্রা যদি বৃদ্ধি পায় তাহলে কোনো দ্রবণের আয়তন বৃদ্ধি পায়। এখন তুমি যদি নির্দিষ্ট তাপমাত্রা না রেখে তুমি একবার তুমি 0°C তুমি একটা 1 মোলার দ্রবণ বানাচ্ছ, তুমি যদি এক্সপেক্ট করো যে সেটা আমাদের যে 50°C যেও সেটা 1 মোলার দ্রবণই থাকবে, তাহলে তুমি ভুল করবা। কারণ 50°C গেলে তখন সেটা কিন্তু 1 লিটার দ্রবণ থাকবে না, তখন দেখা যাবে যেটা 0-তে 1 লিটার ছিল 0°C, সেটা দেখা যাবে 50°C এসে তোমার অ্যারাউন্ড 1.1 লিটার বা 1.2 লিটার যে কোনো একটা দ্রবণে পরিণত হতে পারে, কারণ এখানে কি এক্সপ্যান্ড করবে, আয়তনটা বাড়বে। সো তখন 1.2 লিটার দ্রবণে তো তুমি আলটিমেটলি ওই 50 মোল দ্রবীভূত থাকলে সেটা তো আর আমাদের কি 50 মোলার দ্রবণ বা যেটাই হোক আর কি 1 মোলার দ্রবণ সেটা তো কিন্তু হতে পারবে না। সো এই জন্য আর কি তোমার বলে দিতে হবে যে তাপমাত্রা এখানে ফিক্সড, তাপমাত্রা ফিক্সড থাকলে অলওয়েজ এই যেটা আমাদের এল বা আমাদের যে ভিটা ফিক্স থাকবে। সো তখন আমি বলতে পারবো যে হ্যাঁ, এটা একটা মোলার দ্রবণ বানানো সম্ভব। তাহলে এইটার কারণে আমরা নির্দিষ্ট তাপমাত্রার কথাটা অ্যাড করে দেবো। সেমি মোলার দ্রবণের ক্ষেত্রেও অবশ্যই নির্দিষ্ট তাপমাত্রা অ্যাড করতে হবে, আমি আর লিখলাম না,
শুধু শর্টকাটে দেখি যে আমাদের এখানে হবে কি যে 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রবীভূত আছে, এটা লিখলাম না আর কি। আর সামনে কিন্তু নির্দিষ্ট তাপমাত্রা কিন্তু এখানেও আসবে, এটা কিন্তু মাফ নাই। মনে রাখবা যেখানে এই যে মোলার এবং এখানে আর থাকবে, বয়সূন্য র থাকবে, সেটা মানে সেখানে তোমার একটা করে নির্দিষ্ট তাপমাত্রা অ্যাড করতে হবে। তুমি মাথায় ঢুকিয়ে নাও, যেখানে তুমি লাস্টে বয়সূন্য র পাবা, সেমিমোলার, মোলার, সেন্টিমোলার, ডেসিমোলার, যে কোনো কিছু তোমার লাস্টে র আছে, মানে সেখানে নির্দিষ্ট তাপমাত্রা অ্যাড করতে হবে। আর সেমি মানে কি? সেমি মানে অর্ধেক না, সেমি মানে তো হাফ, অর্ধেক। মোলার থাকলে সেটা 1 বোঝায়। সেমি মানে কি? সে অবশ্যই 0.5 বোঝাবে, যেহেতু অর্ধেক, 1-এর অর্ধেক কি 0.5। এই জন্যে সেমি মোলার দ্রবণ হচ্ছে 1 লিটার দ্রবণে 0.5 মোল দ্রবীভূত থাকবে। আর আমি আগেই বলছি, অলওয়েজ আমরা ট্রাই করবো কি, অলওয়েজ আমরা ট্রাই না, ধরে রাখবো যে দ্রবণের আয়তনটা ফিক্সড, মানে আমরা অলওয়েজ দ্রবণের আয়তন 1 লিটার ধরে রাখবো, তারপর যা যা লাগে আমরা সেখানে দ্রবের মধ্যে জাস্ট চেঞ্জ করবো, আর কোথাও চেঞ্জ করবো না। তাহলে আমাদের সেমি মোলার দ্রবণও হয়ে গেল। এবার আমাদের ডেসিমোলার দ্রবণ। ডেসি মানে কি? 10/1 ভাগ। তাহলে মোলার মানে 1 মোলের 10/1 ভাগ কি? 0.1। তাহলে আমরা বুঝে গেছে এখানে কি হচ্ছে, নির্দিষ্ট তাপমাত্রা এখানেও আসবে, যেহেতু লাস্টে বয়সূন্য আছে। তাহলে নির্দিষ্ট তাপমাত্রায় 1 লিটার দ্রবণে 0.1 মোল দ্রবীভূত থাকবে। তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? ডেসিমোলার দ্রবণ, কারণ ডেসি মানে 10/1 ভাগকে ডেসি বলা হয়। এই তিনটা তোমাদের বইয়ে আছে এবং এই তিনটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল দ্রবণ। কিন্তু এখন একটা দেখো, যেটা বয়সূন্য র নাই, এটা হচ্ছে মোলাল দ্রবণ। এটা হচ্ছে একটু আলাদা, এটা হচ্ছে তাপমাত্রার উপর নির্ভরশীল না। নট ডিপেন্ডেন্ট অন টি মানে হচ্ছে নট ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার। মানে সংজ্ঞাটা কি বলতে পারি, যে 1 লিটার দ্রাবকে, ওখানে কিন্তু খেয়াল করো সব কিন্তু দ্রবণ বলছে। দ্রবণ মানে কি? দ্রব প্লাস দ্রাবককে কিন্তু আমরা দ্রবণ বলে থাকি। আর এখানে জাস্ট বলছি কি, আমরা জাস্ট পিওরলি 1 লিটার দ্রাবকে যদি 1 মোল দ্রব থাকে, তাহলে তাকে আমরা মোলাল দ্রবণ বলতে পারি, বা 1 মোলাল দ্রবণও বলতে পারি, কোনো সমস্যা নেই। দুঃখিত, কই থেকে যে কই চলে গেছে আমি নিজেও বুঝিনি আর কি, কোথায় টাচ লেগে গেছিল। আচ্ছা, তাহলে 1 মোলাল দ্রবণ মানে কি বলতে পারি? 1 লিটার দ্রাবকে যদি 1 মোল দ্রবীভূত থাকে, তাহলে তাকে 1 মোলাল দ্রবণ বা মোলাল দ্রবণ বলা হয়। এখন দেখো, আচ্ছা সরি, আমি একটা মারাত্মক ভুল করে ফেলছি। 1 লিটার না, তাহলে তো ঘুরে ফিরে একই হয়ে যেত, হচ্ছে 1 কেজি। 1 কেজি দ্রাবকে যদি 1 মোল দ্রবীভূত থাকে, তাহলে তাকে বলা হয় মোলাল দ্রবণ বা 1 মোলাল দ্রবণ। এখন দেখো, কেজি লিখলে কেন সেটা নট ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার, আর লিটার হলে কেন সেটা ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার, আর সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, আমরা কি জানি, কোন দ্রবণ বা দ্রাবকের রো মানে কি? ঘনত্ব। রো ইজ ইকুয়াল টু m/v। এটা তোমাদের ফিজিক্সের পড়া আর কি, ফিজিক্স থেকে একটু আসতেছে এখানে, আর কিছু না। তো দেখো, তোমার হচ্ছে যদি কখনো টেম্পারেচার যখন যদি ধরি, এই যে তোমার আগে যে বয়সূন্য আছে, মানে মোলার, সেমিমোলার, ডেসিমোল, তাদের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে হয় কি, যখন টেম্পারেচার বাড়তেছে তখন কিন্তু ভিও বাড়তেছে। আর যদি ভি বাড়লে কি আমাদের রো কমবে? যদি ভি বাড়ে তাহলে রো কমবে। কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এম কিন্তু সেখানে কনস্ট্যান্ট বা ফিক্স থাকবে কিন্তু, কারণ আমি এখানে কিন্তু আলটিমেটলি বাইরে থেকে কোনো আমি কি বলবো, কোনো আমি এক্সট্রা দ্রাবক বা এক্সট্রা কোনো দ্রবণ কিন্তু আমি যোগ করতেছি না, আমি এক্সট্রা কোনো দ্রবও কিন্তু অ্যাড করতেছি না।
তার মানে কি, তার শুধু আয়তন বাড়তেছে, ঘনত্ব কমতেছে, কিন্তু আলটিমেটলি তার ভর কিন্তু সেম থাকতেছে। তো যখন আমি কনসিডার করতেছি লিটারকে, মানে যখন আমি তার আয়তন কনসিডার করতেছি, তখন সেখানে একটা টেম্পারেচারের ডিপেন্ডেন্স অটোমেটিক চলে আসতেছে। কারণ টেম্পারেচার বাড়লে আয়তন বাড়বে, আয়তন বাড়লে ঘনত্ব কমবে, কিন্তু দ্রবণ তার কিন্তু যে ভর, তার কিন্তু কোনো চেঞ্জ হবে না। এটা মাথায় ঢুকে নাও। তাহলে যখন আমরা ভি কে কনসিডার করলাম, তখন টেম্পারেচার আসলো, ঠিক আছে। কিন্তু যখন আমরা বলছি 1 কেজি দ্রাবক, তার আমি একটু আগে বলছি এমটা তো আমাদের ফিক্সড। এম যদি ফিক্সড হয়, তাহলে এর তো হচ্ছে তুমি দুনিয়া উল্টায় দাও, তার তো কোনো চেঞ্জ, তার তো যায় আসে না। যেহেতু আমি 1 কেজি দ্রাবক বলে দিচ্ছি, তার মানে কি এর আমি টেম্পারেচার বাড়াই বা কমাই, ঠিক আছে, দ্রাবকের তোমার আয়তন বৃদ্ধি পাবে টেম্পারেচার বাড়লে, বা দ্রাবকের আয়তন কমবে টেম্পারেচার হ্রাস পেলে, তার কিন্তু ভর যেটা, ভর কিন্তু কোনো চেঞ্জ হবে না। কারণ ভর আমি মেপে কিন্তু আমি ঢালছি, 1 কেজি দ্রাবক ঢেলে দিছি, আমি এখানে ফার্দার কোনো চেঞ্জ আনিনি। মানে টেম্পারেচার চেঞ্জ আনছি, তার ভি চেঞ্জ হয়েছে, তার রো চেঞ্জ হয়েছে, কিন্তু তার ভর কখনো চেঞ্জ হয়নি। সো এইটা একটা কনস্ট্যান্ট জিনিস। আর কনস্ট্যান্ট জিনিস মানে কি, সে কোনো টেম্পারেচারের উপর ডিপেন্ডেন্ট হচ্ছে না, তাই এটা একটা তাপমাত্রা অনির্ভরশীল দ্রবণ। এরকম এমসিকিউতে প্রশ্ন আসতে পারে যে নিচের কোন দ্রবণের উপর তাপমাত্রা কোনো নির্ভরশীলতা নেই? আনসার হবে মোলাল দ্রবণ। কেন? কারণ এখানে 1 কেজি দ্রাবক, মানে এখানে আমরা ভর এম কে আমরা কনসিডার করি, আর এম হচ্ছে একটা কনস্ট্যান্ট। আর ভি কে কনসিডার করলে সেখানে টেম্পারেচার চলে আসে, যেগুলো হচ্ছে আমরা মোলার, সেমি মোলার বা ডেসিমোলার এগুলোতে দেখে থাকি। তাহলে এই ছিল দ্রবণ নিয়ে একটু পড়াশোনা আর কি। এরপর হচ্ছে আরেকটা ফর্মুলা আছে আমাদের, যে ডব্লিউ ইকুয়াল টু এস ভি এম বাই 1000। এখানে ডব্লিউটা কি? ডব্লিউ হচ্ছে এটা আবার কোন ফর্মুলা? এটা হচ্ছে আমাদের বিভিন্ন মোলারিটির দ্রবণ তৈরি করতে গেলে যে ফর্মুলা লাগবে, সেটা হচ্ছে এই ফর্মুলা। তাহলে আমরা এতক্ষণ যে স্মল এন এর যে আমরা 3টা ফর্মুলা দেখলাম, ওগুলো কিসের কারণে ছিল? ওগুলো ছিল হচ্ছে জাস্ট আমাদের যৌগে তোমার কি পরিমাণ মোল আছে, ওই মোল থেকে আমি কিভাবে অণুতে কনভার্ট করব, এগুলোর জন্য বিভিন্ন ইন্টারচেঞ্জের জন্য ওই 3টা ফর্মুলা ছিল। আর এই ফর্মুলা কিসে লাগবে? এটা লাগবে হচ্ছে আমাদের, আমরা একটা নির্দিষ্ট মোলারিটির বা নির্দিষ্ট একটা ঘনমাত্রার একটা দ্রবণ তৈরি করতে চাই, সেখানে হচ্ছে আমরা কিভাবে এই দ্রবণটা তৈরি করবো, আমরা কি কি জিনিস অ্যাড করব, কতটুকুন অ্যাড করব, তার জন্য যে ফর্মুলা সেটা হচ্ছে এইটা, ডব্লিউ ইজ ইকুয়াল টু এস ভি এম বাই 1000। তাহলে এখানে ডব্লিউ পরিচয়টা কি? এটা হচ্ছে পদার্থের ভর। আর অবশ্যই কিন্তু গ্রাম এককে, এককগুলো কিন্তু খেয়াল রাখবে এই সূত্রে, একক কিন্তু এক একটা কিন্তু এক এক রকম একক, এটা হচ্ছে গ্রাম এককে। দেন এস হচ্ছে মোলারিটি, বাংলায় বলে সেটা হচ্ছে আমাদের ঘনমাত্রা, যার একক কি? ক্যাপিটাল এম দিয়েও কিন্তু মোলার বোঝায়, মানে মূলত এটা কিন্তু আমরা হচ্ছে একক হচ্ছে এমও বলে থাকি। এম দিয়ে আমরা কি মিন করি? মোলার। মোলার হচ্ছে মোলারিটির একক হচ্ছে মোলার, অথবা বা মোল পার লিটার। আমরা কিন্তু মোল পার লিটারও বলতে থাকি, বলতে পারি, আবার মোলারও বলতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে ক্যাপিটাল এম বললে হচ্ছে মোলার, আর ছোট করে এখানে হচ্ছে মোল পার লিটার বোঝাই যাচ্ছে। এটা গেল। দেন ভি, ভি হচ্ছে আয়তন, মানে হচ্ছে ভলিউম। কিন্তু এখানে আয়তনের এককটা কি হবে? অবশ্যই অবশ্যই এটা হচ্ছে মিলিলিটার এককে থাকবে, এটা খেয়াল রাখবা। আর ক্যাপিটাল এম কি? এইখানে ক্যাপিটাল এম কিন্তু ছিল মোলারিটি, এটা কিন্তু এখানে মোলার ছিল, এটা কিন্তু অন্য জিনিস, এটা হচ্ছে আমাদের কি? আণবিক ভর, মানে যে যৌগের আমরা হচ্ছে হিসাব করব সেই যৌগের আণবিক ভর। এটা হচ্ছে আমাদের কোনটার কি একক, সেটা হচ্ছে আমরা একটু বিস্তারিত আলোচনা করলাম। ডব্লিউ হচ্ছে তার গ্রাম এককে পদার্থের ভর, যতটুকু আমরা কি দ্রব্য অ্যাড করবো, তুমি বলতে পারো দ্রবের ভরও বলতে পারো। তারপর এস হচ্ছে মোলারিটি, সেই দ্রবণের ঘনমাত্রা বা মোল পার লিটার এককে। দেন ভি হচ্ছে আয়তন, মিলিলিটার এককে। আর ক্যাপিটাল এম হচ্ছে সেটা আণবিক ভর, আর ডিভাইডেড বাই 1000। এখন তুমি এটাকে আবার এভাবে লিখতে পারো যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এস ভি এম। এটাও সত্যি হবে বা এটাও সঠিক হবে কোন ক্ষেত্রে? যখন তুমি এই ভিটাকে বলবা আয়তন, যেটা লিটার এককে থাকবে।
যদি তুমি তা বলো তখন তুমি এটাকে অবশ্যই তুমি সঠিক, এটা তোমার সঠিক আনসার হবে, মানে তুমি ম্যাথ করলে ম্যাথটা ঠিক হবে। ডব্লিউ ইকুয়াল টু এস ভি এম যদি বলো, যেখানে ভি লিটার এককে, সেটাও কিন্তু সঠিক। কারণ দেখো উপরে হচ্ছে মিলিলিটার আছে, নিচে 1000। এখন মিলিলিটারকে লিটারে কনভার্ট করার উপায় কি? মিলিলিটারকে যদি আমরা 1000 দিয়ে ভাগ করে দিই সেটা কিন্তু লিটারে হয়ে যায়। সো আলটিমেটলি ভি বাই 1000কে কিন্তু আমরা আলটিমেটলি লিটার এককের আয়তন বলতেই পারি। তো এই জন্য 1000টা ভ্যানিশ করে দিছি, দিয়ে হচ্ছে আমরা এখানে ভিকে লিটার এককে লিখছি। এরকম থাকলেও ম্যাথটা করা যাবে। এখন দেখবে এরকম ম্যাথ আমরা পরবর্তীতে এখন সামনে পাবো। তাহলে এই ফর্মেটটা মনে রাখবো, ডব্লিউ ইজ ইকুয়াল টু এস ভি এম বাই 1000। এখন আসলে প্রথম ম্যাথ, মানে আমরা কি একটু করে জাস্ট পড়াশোনা করতেছি, একটু সূত্র দেখতেছি, একটু বেসিক জানতেছি, আর ম্যাথ প্র্যাকটিস করতেছি। তোমরাও এটাই করবা। তোমাদের মূলত এই চ্যাপ্টারটা পুরোটাই ম্যাথের উপর। যত ভালো ম্যাথ পারবা তত ভালো তুমি এই চ্যাপ্টার থেকে আনসার করতে পারবা। এটা হচ্ছে একদম সোজা সাপটা কথা। কি বললো যে 2 লিটার 0.1 মোলার সোডিয়াম কার্বনেট দ্রবণে কত পরিমাণ সোডিয়াম কার্বনেট আছে? 2 লিটার মানে কি আমরা ভি জানি, সেই কালিতে না দেখি। আমরা 2 লিটার মানে তার আয়তন জানি, 0.1 মোলার মানে তার এস জানি। সোডিয়াম কার্বনেট থেকে আমি তার ক্যাপিটাল এম বের করতে পারবো, মানে আণবিক ভর বের করতে পারবো। আর কত পরিমাণ মানে আমাকে ডব্লিউ এর পরিমাণটাই জানতে চেয়েছে, বা এটা আমাকে বের করতে হবে। তার মানে একদম সিম্পল ফর্মুলা। আর এখানে দেখো এটা ভি কিন্তু লিটার এককে আছে, তার মানে আমাকে এটা আলাদা করে এই 1000 এম এর দিয়ে 1000 দিয়ে ভাগ করতে হবে, এত কিছু দরকার নাই। আমি শর্টকাটে লিখতে পারি ডব্লিউ ইজ ইকুয়াল টু এস ভি এম, যেখানে ভি আমাদের লিটার এককে, কোনো ভুল হবে না কিন্তু। দেখো ডব্লিউ বের করতে বলছে, ডব্লিউ আমি বাম পাশে রাখলাম। এস এর মান কত? 0.1 ইন্টু ভি এর মান হচ্ছে 2। এখন এম এর মান কত? এগুলো তো আমি মুখস্থ করছি, তোমাদের হচ্ছে মুখস্থ তো করতে একটু সময় লাগবে। আচ্ছা দেখো, সোডিয়ামে কত জানি আমরা? 23। সোডিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 23, 23 গুণন 2 প্লাস কার্বনেটের ভর। কার্বন কত? কার্বন হচ্ছে 12, আর অক্সিজেন হচ্ছে 16 গুণন 3। যোগ করে দেখবে এটা তখন আলটিমেটলি আসবে 106। এগুলো এমন না যে তোমাদের মুখস্থ করতে হবে, এগুলো ম্যাথ করতে করতে মুখস্থ হয়ে যাবে। যেমন তোমার ক্যালসিয়াম অক্সাইডে তুমি মুখস্থ রাখবা, সোডিয়াম কার্বনেট মুখস্থ হয়ে যাবে, তারপর সোডিয়াম হাইড্রোক্সাইড মুখস্থ থাকবে, সালফিউরিক অ্যাসিড মুখস্থ থাকবে, পানি মুখস্থ থাকবে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো কয়েকটা মুখস্থ অটোমেটিক হয়ে যাবে, কারণ এগুলো আমরা অটোমেটিক অলওয়েজ আমরা ইউজ করে থাকি এই যৌগগুলো। সো এগুলো এম বের করতে করতে এম তোমার অটোমেটিক মুখস্থ হয়ে যাবে 1-1.5 মাস পরে, সমস্যা নেই। তোমরা এম পেলাম কি? 106 পাইলাম। তোমরা 106 দিয়ে গুণ করে দিই, যা আসবে সেটাই আমাদের আনসার। 0.1 ইন্টু 2 ইন্টু 106 ইজ ইকুয়াল টু হবে 21.2। একক কিভাবে? একক আমাদের গ্রাম এককে থাকবে, মানে এককটা গ্রাম হবে আর কি। 21.2 গ্রাম সোডিয়াম কার্বনেট আছে। এরপর আমরা দ্বিতীয় 2 নম্বর ম্যাথে আসি, যেখানে কি বলেছে যে 100 ml দ্রবণে 4 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড থাকলে দ্রবণের মোলারিটি কত? আচ্ছা, 100 ml মানে আমাদের ভি দেওয়া আছে, 4 গ্রাম তার মানে ডব্লিউ দেওয়া আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড মানে আমি এখান থেকে এম বের করতে পারবো, দ্রবণের মোলারিটি অর্থাৎ আমাকে এস ফাইন্ড আউট করতে হবে। আচ্ছা, তাহলে এখানে যেহেতু এমএল দেওয়া আছে, সো এটা আমরা ওই আগের নিয়মে প্রথম যে সংজ্ঞাটা শিখলাম সেটা দিয়ে করি, যে ডব্লিউ ইজ ইকুয়াল টু এস ভি এম বাই 1000, যেখানে ভি আমাদের কি এমএল এককে বসবে, বা এস বের করতে হবে। সো এসটা আমি এক পাশে নিয়ে আসি, এস ইজ ইকুয়াল টু ডব্লিউ ইন্টু 1000 বাই ভিএম। ডব্লিউ এর মান কত? 4 গ্রাম, 4 গুণন 1000। ভি এর মান হচ্ছে, যেহেতু এম এল একক 100, 100ই বসবে, এম এর মান হচ্ছে 106, ক্যালকুলেশন করলেই হয়ে যাবে।
0.38। মোল পার লিটার হচ্ছে এই দ্রবণের মোলারিটি। দেখো কত ছোট, জাস্ট সূত্রে বসা দিচ্ছে, ম্যাথ হয়ে যাচ্ছে। এরপর আসলো যৌগে মৌলের শতকরা সংযুতি, তার মানে আমাদের আগের পার্ট শেষ মোটামুটি, আর 2-3 টপিক নিয়ে পড়লেই আজকের মতো শেষ হয়ে যাবে, সমস্যা নেই। তাহলে কি আমাদের যৌগে মৌলের শতকরা সংযুতি, তাহলে মৌলের শতকরা সংযুতি জিনিসটা আসলে কি বোঝায়, যে একটা যৌগে গঠন করতে একটা মৌলের নির্দিষ্ট পরমাণুর কতটুকুন অবদান আছে, এটাকে বলা হয় হচ্ছে মৌলের শতকরা সংযুতি। আরেকবার বলতেছি যে তোমার একটা যৌগ তৈরি করতে একটা মৌলের পরমাণুর কি পরিমাণ অবদান আছে বা কত পার্সেন্ট অবদান আছে, তাকে বলা হয় যৌগের মৌলের সেই শতকরা সংযুতি। তাহলে দেখো আমি একটা ম্যাথ দিয়েই বোঝা দিচ্ছি একদম প্রথম থেকেই, যে H2SO4 এই যৌগে হাইড্রোজেন, সালফার এবং অক্সিজেনের শতকরা সংযুতি কত, মানে মিন করতেছে যে এই সালফিউরিক অ্যাসিড তৈরি করতে হাইড্রোজেনের কতটুকুন অবদান, সালফারের কত পার্সেন্ট অবদান এবং অক্সিজেনের কত পার্সেন্ট অবদান আছে। বইয়ে দেখবে একটা বেশ বড় একটা ফর্মুলা করে দেওয়া আছে, কিন্তু আমি ফর্মুলাটা আমার ভালো লাগে না, আমি তোমাদেরকে শেখাবো ঐকিক নিয়মে করার। দেখো তো আমরা সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে আমরা কি এম এর মানটা কত বলতে পারি, এম এর মান হচ্ছে m=98। আমরা 98 গ্রামও লিখবো একটু পরে, যেহেতু আমরা গ্রাম আণবিক ভর নিয়ে আর কি ম্যাথটা করবো, সো আমরা 98 গ্রাম লিখবো, কোনো সমস্যা নেই। এখন দেখো, এখন হচ্ছে আমরা করি কি, হাইড্রোজেনের এখানে কতটুকুন, হাইড্রোজেনের হচ্ছে মোট গ্রাম পারমাণবিক ভর কত, গ্রাম আণবিক ভরের মতো গ্রাম পারমাণবিক ভরও কিন্তু বলা যায়। যখন আমরা জাস্ট আপেক্ষিক পারমাণবিক ভরকে যখন আমরা গ্রামে প্রকাশ করবো তখন সেটা হবে গ্রাম পারমাণবিক ভর। তাহলে হাইড্রোজেনের এখানে তোমার ভর কতটুকু ইউজ হয়েছে, দেখো হাইড্রোজেনের ভর হচ্ছে 1 × 2, কারণ 2টা হাইড্রোজেন আছে, সো এখানে কি 2, আচ্ছা গ্রাম আমি না লিখি সমস্যা নেই। তারপর সালফার, সালফার হচ্ছে কত 32, আর অক্সিজেন কত, অক্সিজেন হচ্ছে আমাদের এখানে 16 × 4 অর্থাৎ 64। তাহলে এখানে 2 গ্রাম হাইড্রোজেন, 32 গ্রাম সালফার এবং 64 গ্রাম অক্সিজেন মিলে একটা 98 গ্রামের সালফিউরিক অ্যাসিড তৈরি করছে। তাহলে এখন আমি জাস্ট ঐকিক নিয়মও ভুল বললাম, জাস্ট পার্সেন্টেজে নিয়ে আসবো, আমার ম্যাথ শেষ হয়ে যাবে, একদম সোজা ম্যাথ। বইয়ে একটা সংজ্ঞা, একটা ওই যে ফর্মুলাটা আমার ভালো লাগতো না, মুখস্থ করতে একটু কষ্ট লাগতো, আমি এভাবে আর কি করতাম। তাহলে এখন দেখো 2 গ্রাম যে হাইড্রোজেন বা 2 গ্রাম আসলে 98 এর কত পার্সেন্ট হয়, যত পার্সেন্ট হবে ততটুকুন হাইড্রোজেনের যে তোমার সংযুতি বা হাইড্রোজেনের অবদান, দেন 32 98 এর যত পার্সেন্ট হয় সেটা সালফারের অবদান বা সালফারের সংযুতি, আর 64 গ্রাম 98 গ্রামের যত পার্সেন্ট হয় সেটা কি অক্সিজেনের অবদান বা অক্সিজেনের শতকরা সংযুতি। তাহলে লিখতে পারি কি হাইড্রোজেন ইজ ইকুয়াল টু 2/98 100% ইজ ইকুয়াল টু কত হবে, 2/98 গুণন 100, 2.04। দেন হাইড্রোজেন গেল, দেন সালফার, সালফারের শতকরা সংযুতি কত, সেটা হচ্ছে 32/98 ইন্টু 100%, 32/98 ইন্টু 100, সেটা হচ্ছে আমাদের 32.65%। আর অক্সিজেন কত হচ্ছে আমাদের 64/98 ইন্টু 100%, তার মানে 64/98 ইন্টু 100, 65.31%। তার মানে আমরা যে এই যে 3টা ভ্যালু পাইলাম, এই 3টা ভ্যালু হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত আনসার বা সেই আমাদের শতকরা সংযুতি। অর্থাৎ একটা সালফিউরিক অ্যাসিডে প্রত্যেকটা গাঠনিক পরমাণুর শতকরা সংযুতি কত আমরা এই নিয়মে একদম ইজিলি করতে পারি, না আমাদের কোনো ফর্মুলা মনে রাখতে হবে। মূলত আমি একটু ভেঙে ভেঙে করছি, ফর্মুলা করে কি একদম ডিরেক্ট লিখে দেয়, তুমি যদি সূত্রটা মনে রাখতে পারো তাহলে তুমি এক লাইনে করতে পারবা,
আর সূত্র মনে রাখার প্যারা না নিতে চাইলে আমার মতো করে একটু ভেঙে করবা, তেমন বেশি কিছু না। তুমি একবার আণবিক ভরটা বের করবা, তারপর প্রত্যেকটা তোমার কতটুকুন করে ভর ইউজ হয়েছে প্রত্যেকটা তুমি পারমাণবিক ভরটা বের করবা, প্রত্যেকটা পরমাণুর। তারপর তুমি পারমাণবিক ভর ভাগ আণবিক ভর ইন্টু 100%, শেষ। প্রত্যেকের ক্ষেত্রে ওভাবে করবা, তোমার আনসার বের হয়ে যাবে। এগুলো হচ্ছে তার শতকরা সংযুতি। তাহলে আমাদের একটা টার্ম একটা টাইপ হয়ে গেল। কি ম্যাথ আছে এটার? না, ম্যাথ নাই। তাহলে একটা দিয়ে আমরা ওই পার্ট হয়ে গেল। এখন আসলে কি আমাদের শতকরা সংযুতি থেকে আমরা কিভাবে স্থূল সংকেতে যাব। আচ্ছা, এখন প্রশ্ন আসতে পারে স্থূল সংকেত জিনিসটা কি? স্থূল সংকেত হচ্ছে, আমি উদাহরণ দিয়ে দেখাচ্ছি। মনে করো H2O2, এটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড, এটা হচ্ছে তার রাসায়নিক সংকেত। কিন্তু যদি প্রশ্ন করে যে স্থূল সংকেত, তখন কিন্তু হয়ে যাবে আমাদের HO। কেন? কারণ এখানে তোমার দেখতে হবে কি, এই যে সংখ্যাগুলো আছে পরমাণু নিচে যে তোমার ছোট ছোট সংখ্যা করে লেখা আছে 2 2, এগুলো দেখতে হবে কাটাকাটি যায় কিনা। এদের একটা অনুপাতে আনতে হবে, যে অনুপাতে তোমার ট্রাই করতে হবে, কাটাকাটি ট্রাই করতে হবে। কাটাকাটি করার পর যে সংখ্যাটা অবশিষ্ট থাকবে সেইটা দিয়ে তোমার হচ্ছে যে সংকেত বানানো যায়, সেটা হচ্ছে স্থূল সংকেত। মানে রাসায়নিক সংকেতে যে অনুপাতে তারা যুক্ত থাকে, সেই অনুপাতটাকে যদি আমরা আরো ক্ষুদ্র কোনো অনুপাতে হচ্ছে কনভার্ট করতে পারি, সেই অনুপাতটা আর কি অ্যাকচুয়াল মানের পরিবর্তন না করে, অ্যাকচুয়াল মান বলতে কি বোঝাচ্ছি, মানে 2/2 করলে তো 1 হবে, এইরকম আর কি বলতেছি। মানে তার একের তো মানে 2/2 করলেও যে 1 হইতো, এখানে 1/1 করলেও কিন্তু 1 হচ্ছে, মানে কি অ্যাকচুয়াল মানে কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু এখানে 2 ছিল নিচে 1 হয়ে যাচ্ছে। এরকম পরিবর্তন করে যে সংকেতটা লেখা হয়, নতুন সংকেত, তাকে বলা হচ্ছে এই স্থূল সংকেত। যেমন আমরা আরেকটা আছে যে C2H4, এটা হচ্ছে কি আমাদের, এটা হচ্ছে ইথিন। ইথিনের ক্ষেত্রে আমাদের হবে কি, এখানে হবে CH2, কারণ আমরা C2H4 কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা আরেকটা ক্ষুদ্র সংখ্যার একটা কিন্তু যৌগ পেয়ে যাই, এটা হচ্ছে CH2। তাহলে CH2 হচ্ছে স্থূল সংকেত, C2H4 হচ্ছে আমাদের এই রাসায়নিক সংকেত। এটা হচ্ছে স্থূল সংকেত। এখন শতকরা সংযুতি থেকে স্থূল সংকেতে যাওয়ার দুইটা স্টেপ আছে আর কি, দুইটা না 3টা স্টেপ বলা যায়। ওটা আর কি নিজের ইচ্ছা মতো তুমি বলতে পারো, তোমার এমন না তোমাকে স্টেপ লিখতে হবে পরীক্ষায়, এমন আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। এখন দেখো, শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত, তার মানে কি তোমার পরীক্ষার প্রশ্নে শতকরা সংযুতি দেয়া থাকবে, দিয়ে বলবে এই যৌগটার স্থূল সংকেত নির্ণয় করো। বলবে যে, মনে করো আগের প্রশ্ন যেটা দেখলাম না, যে বলবে যে পরীক্ষাতে দিয়ে বলবো যে হাইড্রোজেনের শতকরা সংযুতি 2.04%, সালফারের 32.65%, অক্সিজেনের 65.31%। এই যৌগটির স্থূল সংকেত লেখো। এরকম প্রশ্ন কিন্তু আসতে পারে এবং পরীক্ষার হলে আসে। আমরা কিভাবে করব, জাস্ট প্রথমে লিখি যে স্টেপ কি কি আছে। প্রথম স্টেপটা হচ্ছে কি, আমি একদম শর্টকাটে দেখতেছি, যে প্রথমে হচ্ছে পার্সেন্টেজ ভাগ এম, ক্যাপিটাল এম। ক্যাপিটাল এম মানে কি, প্রত্যেকটা মৌলের যে তোমার সেপারেট শতকরা সংযুতি দেয়া আছে, মানে প্রত্যেকটা মৌলের সেপারেট পার্সেন্টেজ দেয়া আছে, সেই পার্সেন্টেজকে আমরা তার যে ক্যাপিটাল এম মানে হচ্ছে আণবিক সংখ্যা, হ্যাঁ আণবিক সংখ্যা দিয়ে ভাগ করব। তার মানে কি, মনে করো এইটার ক্ষেত্রে একে হচ্ছে আমি 1 দিয়ে ভাগ করবো, একে আমি হচ্ছে 32 দিয়ে ভাগ করবো, একে আমি 16 দিয়ে ভাগ করব। এরকম ভাগ করার পর আমি কি 3টা ভাগফল পাবো। এখানেও অনুরূপ পার্সেন্টেজ ভাগ এম করে আমি কি 3টা বা যতগুলো আমার পরমাণু আছে ততগুলো আমি ভাগফল পাবো। এখন সেখানে দেখতে হবে কি, ভাগফল তো কয়েকটা সংখ্যা, এখন দেখতে হবে সবচেয়ে ক্ষুদ্র সংখ্যার ভাগফল কোনটা। এখন হবে কি তাহলে আমি মনে করো পেয়ে গেলাম, একটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্র সংখ্যার ভাগফল আমি পেয়ে গেছি। এখন আমি ভাগফল দিয়ে একটা কাজ করব, এই যে আমি এতক্ষণ পার্সেন্টেজ ডিভাইডেড বাই ক্যাপিটাল এম করে আমি যতগুলো ভাগফল পাইছি, মানে হচ্ছে ভাগফল সমূহ ভাগ ক্ষুদ্রতম ভাগফল। মানে তোমাদের বইয়ে হচ্ছে অনেক বড় করে একদম লাইন বাই লাইন লেখা আছে, আমি জাস্ট ছোট করে লিখতেছি যাতে তোমাদের বুঝতে একটু সুবিধা হয় বা মনে থাকে ইজিলি। ক্ষুদ্রতম ভাগফল, তাহলে
পার্সেন্টেজ বাই এম করে যতগুলো ভাগফল পাইলাম সেই ভাগফলগুলোকে আমি তাদের মধ্যে ক্ষুদ্রতম ভাগফল সেটা দিয়ে ভাগ করব। করে কি আমি এরপর কয়েকটা সংখ্যা পাবো, নর্মালি সেগুলো পূর্ণ সংখ্যা হয়ে থাকে। সেই পূর্ণ সংখ্যাগুলোকে আমি এখন প্রত্যেকটা মৌলের গায়ে গায়ে বসাই দেবো। মানে কি, আচ্ছা আমি একটা ম্যাথ করলে বুঝে যাওয়ার সমস্যা নেই। এরপর করবো কি, আমরা জাস্ট পরমাণুর পাশে স্থাপন। পরমাণু বলতে কি, মৌলের যে প্রতীক আছে প্রতীকের পাশে আমরা তাকে স্থাপন করবো সেই সংখ্যাগুলোকে। তাহলে আমি আলটিমেটলি একটা স্থূল সংকেত লিখতে পারবো। এখন আমি ম্যাথে ঢুকি বা আমি একটা তৈরি করি, একটা প্রবলেম সলভ করি, তাহলে পুরোটা বুঝতে পারবা। যেমন বললো যে কোনো যৌগে হাইড্রোজেন 11.11% এবং অক্সিজেন 88 পয়েন্ট, আচ্ছা পয়েন্ট দিতে ভুলে গেছি, 88.89%। তাহলে এই যৌগটার স্থূল সংকেত কি? আচ্ছা, আমরা প্রথম স্টেপটা কি ছিল আমরা জানি, যে আমি প্রথমে পার্সেন্টেজ, তার মানে ওটা হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের 11.11 ডিভাইডেড বাই 1 ইজ ইকুয়াল টু কি হবে, 11.11ই হবে। বললাম কি, তার পার্সেন্টেজকে আমি ক্যাপিটাল এম দিয়ে ভাগ করে দিলাম। তারপর অক্সিজেনের ক্ষেত্রে কি হবে 88.89, তাই তো? হ্যাঁ, ডিভাইডেড বাই অক্সিজেনের এম কত, 16। তাহলে দেখি আমরা আনসার কত আসে, আনসার তো না আর কি, ভাগফল কত আসে, 88.89 ভাগ 16 ইজ ইকুয়াল টু 5.56। তাহলে 5.56 আসলো। তাহলে দেখুন আমরা কি দুটো ভাগফল পেয়ে গেলাম, একটা ছোট একটা বড়। এখন আমরা কি করব, প্রত্যেকটা ভাগফল, এমন না যে হচ্ছে আমরা 5.56 কে আমি ছোট ধরতেছি, এটার সাথে আমি কোনো কাজ করব না, একেও আমি এই 5.56 দিয়ে ভাগ দেবো, মানে প্রত্যেকটা ভাগফলকে ক্ষুদ্রতম ভাগফল দিয়ে ভাগ করব। এখন আবার লিখি, তোমরা ভাষাগুলো একটু বই বা গাইড থেকে দেখে নিও, আমি জাস্ট একদম বেসিক যে মেকানিজম, যে স্টেপে করবে সেই স্টেপগুলো আমি করে দিচ্ছি। আবার কি বলতে পারি আমরা, তাহলে হাইড্রোজেনের জন্য এখন আমরা পার্সেন্টেজ নেবো, এখন নেবো কি হচ্ছে ভাগফলটা নেবো, 11.11 ডিভাইডেড বাই 5.56। কেন? কারণ এটা হচ্ছে ক্ষুদ্রতম ভাগফল। কত পাই, মেবি এটা 2 এর মতো আসার কথা, 1.99, মানে আমরা তাকে নিকটবর্তী পূর্ণ সংখ্যা মানে 2 ধরে নিয়ে করবো, তাহলে এটা 2। তাহলে অক্সিজেনে কত হবে, অক্সিজেনে তো আমরা কতটা 5.56 ডিভাইডেড বাই 5.56। এই যে দুটো মান, এই দুটো মান এখন আমি প্রত্যেকটা যে মৌল আছে, মৌলের পরমাণু, তার পাশে এখন ছোট করে লিখে দেব। তাহলে অতএব স্থূল সংকেত কত হবে, হাইড্রোজেনের পাশে যাবে 2, অক্সিজেন থাকবে 1। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই স্থূল সংকেত। যদিও এটার ক্ষেত্রে অবশ্য রাসায়নিক সংকেত যায়, স্থূল সংকেত তা, কারণ যেহেতু এক্ষেত্রে হচ্ছে আমি কোনো সংকেত তো কাটাকাটি করতে ভাগ দিতে পারবো না, 1 দিয়ে ভাগ দেওয়া যা না দেওয়া তা। H2O কে যেমন 2 দিয়ে কাটাকাটি করা যেত, সো এইচও হইতো। তো এইরকম যোগের ক্ষেত্রে তোমার কি বলবো আর কি, রাসায়নিক সংকেত সেম, যা স্থূল সংকেত তাই হবে। তাহলে এইভাবে হচ্ছে আমরা একটা কি বলবো যোগে শতকরা সংযুতি থেকে স্থূল সংকেত নির্ণয় করতে পারি। দেখি আমাদের কাছে এরপরে আর কোনো ম্যাথ আছে কিনা। আচ্ছা, আরেকটা আছে, এই ম্যাথটা হচ্ছে একটু আলাদা। মানে দেখো কোনো কিন্তু শতকরা সংযুতি দেয়া নাই, অথচ আমি এতক্ষণ কিভাবে ম্যাথটা করাইলাম, স্টেপের মধ্যে কি ছিল যে শতকরা সংযুতিকে আমরা ক্যাপিটাল এম দ্বারা ভাগ দেবো, হ্যান তেন অনেক কিছু করবো বলছি, কিন্তু এখানে দেখো আলটিমেটলি শতকরা সংযুতি তো নাই। তাহলে আমরা কিভাবে স্থূল সংকেত বের করব? প্রশ্ন কি বলছে যে কোনো পরীক্ষায় 3 গ্রাম কার্বন ও 8 গ্রাম অক্সিজেন যুক্ত হয়ে একটা কোনো যৌগ গঠন করতেছে, এখন সেই যৌগের স্থূল সংকেত কি হবে? এখন দেখো এখানেই কাজে আসবে, আমি একটু আগে তোমাদেরকে শতকরা সংযুতি নির্ণয়ের ক্ষেত্রে যে একটু এলাবোরেটিভ নিয়মটা দেখাইছিলাম, ওই ফর্মুলায় না যে আমি একটু এলাবোরেটিভ নিয়ম দেখাইছি, সেইটা হলে এখানে কাজে লাগবে। দেখো আমরা কি বলতে পারি, যে 3 গ্রাম কার্বন এবং 8 গ্রাম অক্সিজেন যুক্ত হয়ে একটা যৌগ গঠন করছে, মানে কি আমি প্রত্যেকটা যে গাঠনিক মৌল তাদের কিন্তু নিজস্ব ভরগুলো কিন্তু জানি। কার্বন কত 3 গ্রাম, অক্সিজেন হচ্ছে 8 গ্রাম।
তো তাদের মাধ্যমে যে যৌগটা গঠিত হবে সেখানে তো বাইরে থেকে তো আর কোনো যৌগ অ্যাড হয় নাই, শুধু কার্বন এবং অক্সিজেনই আছে। তার মানে কি, তার ভর কি কার্বন এবং অক্সিজেনের যে যোগ, যে ভরের যোগফল তার সমান হবে। তার মানে কি 3 এবং 8 আমি বলতে পারি যে যৌগটার আমি সংকেত জানি না, কিন্তু যৌগের আমি ভরটা বলতে পারতেছি যে যৌগের ভর হবে কত, 11 গ্রাম হবে। যৌগের ভর হচ্ছে কত এখানে আমাদের 3 + 8 = 11 গ্রাম, এটা আমি বলতে পারি। তাহলে যৌগের আমি ভরটা পেলাম 11 গ্রাম। এখন দেখো এই 11 গ্রাম যৌগ তৈরি করতে কার্বনের ভূমিকা বা কার্বনের অবদান কতটুকুন, 3 গ্রাম। দেন অক্সিজেনের ভূমিকা কতটুকুন, 8 গ্রাম। ওই যে আগের জায়গাতে চলে আসলো যে আমরা করবো কি, আগে একটু কি বলছিলাম যে মোট ভর আর যে আমাদের গাঠনিক যে পরমাণু তার ভর, এদের মধ্যে সে কত পার্সেন্ট হয় সেটা হচ্ছে তার শতকরা সংযোগ। এরকম একটা কথা বলছিলাম একটু আগে, এটি এখন এখানে খাটবে যে আমি জানি 3 গ্রাম কার্বন, মানে কার্বনের অবদান হচ্ছে 3 গ্রাম এই 11 গ্রাম যৌগের মধ্যে, তাহলে আমি কার্বনের শতকরা সংযোগ বের করতে পারি। তাহলে কার্বনের ক্ষেত্রে আমি ডিরেক্ট কথাটা দেখলাম না, ডাইরেক্ট ম্যাথটা করে দেবো যে কার্বনের ক্ষেত্রে আমি শতকরা সংযোগী আর কি এটা। আচ্ছা যাও একটা লিখেই দিই। কত হবে এটা, 3/11 গুণন 100%। 3/11 গুণন 100% মানে হচ্ছে 27.28, না 27.27% দিতে হচ্ছে, ঠিক আছে। তাহলে আমি এখন কি অক্সিজেনটা বের করতে পারি, অক্সিজেনের শতকরা সংযুতি = 8/11। 8/11 গুণন 100 মানে 72.73। এখন দেখো আমি কিন্তু আমার যে দেখানো পথে কিন্তু চলে আসছে, আমি কিন্তু স্টেপ এখন ফলো করতে পারবো। আমার হাতে এতক্ষণ কোনো শতকরা সংযুতি ছিল না, কিন্তু আমি এখন কিন্তু কার্বনের শতকরা সংযুতি পেয়ে গেছি 27.27%, আর অক্সিজেনের শতকরা সংযুতি পেয়ে গেছি 72.73% বা 72.73%। এখন কিন্তু আমি এই শতকরা সংযুতি থেকে ইজিলি স্থূল সংকেত বের করতে পারবো। কিভাবে, ট্রাই করা যাক। তাহলে লিখবো কার্বন %/m। এখন হচ্ছে আবার আগের ফর্মে চলে আসবে, পার্সেন্টেজ মানে কত, 27.27। কার্বনের কত 12, একটা মান আসবে। তারপর অক্সিজেনের কথা হচ্ছে আমাদের 72.73 16, দেখি কত আসে, 4.55 আসতে পারে। আচ্ছা দেখি 2.27। তাহলে এটা হচ্ছে আমাদের আসলে দুইটা ভাগফল আসলো। এখন কি সবচেয়ে ক্ষুদ্র ভাগফল এইটা, অতএব এইটা দিয়ে আবার এই দুটোকে ভাগ করতে হবে। আমি একটা টান দিয়ে দিই, আবার লিখবো যে কার্বন আর অক্সিজেন। কার্বন হচ্ছে কত, 2.27/2.27 = 1। আর অক্সিজেনে কি লিখতে পারি আমরা, 4.55/2.27। এটা আরে ইকুয়ালটা তোমার প্রায় 2 এর কাছাকাছি আসবে, তো আমরা অবশ্যই কাছাকাছি পূর্ণ সংখ্যাটা ধরে নেবো, অতএব সেটা হবে 2। এখন এই দুটো আমি বসাই দেবো কার্বন অক্সিজেনের পাশে আমার ম্যাথ বা আমার
অঙ্ক ডান। থাক, এটা নড়ানো যাবে না। অতএব আনসার, আর স্থূল সংকেত লেখার দরকার নেই, মানে লিখতেছি না, তোমরা লিখিও। তাহলে কত হবে, কার্বনের পাশে 1 মানে লেখার দরকার নাই, অক্সিজেনের পাশে 2। তাহলে এইটা হচ্ছে আমাদের সেই নির্ণেয় আনসার। তাহলে আমাদের স্থূল সংকেতটা কি, কার্বন ডাই অক্সাইড CO2, যার রাসায়নিক সংকেত CO2, স্থূল সংকেত CO2। তাহলে এই রকম প্রসেসে হচ্ছে আমরা এই ম্যাথটা সলভ করতে পারবো। ঠিক আছে, এখন আসলে শতকরা সংযুতি থেকে যৌগের আণবিক সংকেতে কিভাবে যাওয়া যায়। দেখো, প্রথমে করবো কি, আমরা শতকরা সংযুতি থেকে আমরা শতকরা সংযুতি থেকে প্রথমে স্থূল সংকেতে যাব। আর এ সকল মেথড অবশ্যই তোমাকে একটা আণবিক ভর মানে এম কিন্তু দেয়া থাকবে। এখানে এম এর মান কিন্তু দেয়া থাকে। তখন করবো কি, আমি স্থূল সংকেত পাবো একটা। এখন আমরা জানি কি, রাসায়নিক সংকেত এবং স্থূল সংকেতের পার্থক্য কি, একটা জাস্ট সংখ্যার পার্থক্য থাকে, যে সংখ্যাটা হচ্ছে কমন থাকে আর কি দুইটার মধ্যে, যেটাতে কাটাকাটি করে আর কি একটা কম সংখ্যাযুক্ত একটা সংকেত পেতে পারি, সেটা হচ্ছে স্থূল সংখ্যা। এখন করবো কি, আমি স্থূল সংখ্যার জাস্ট ভাগ করব কি দিয়ে, তোমার যে এম এর মানটা দেওয়া থাকে, মানে হচ্ছে আমাদের যে পুরো সংকেতের যে আণবিক ভর দেওয়া থাকবে এইটা, আর ডিভাইডেড বাই এম অফ, নিচে ছোট করে লিখে দিচ্ছি স্থূল সংকেত। দিয়ে মনে করি আমি একটা এন পাবো, যে কোনো এন মানে যে কোনো সংখ্যা হতে পারে আর কি, হতে পারে সেটা 2 3 4 5 6 যে কোনো কিছু হতে পারে। তারপর 3 আমি ফাইনাল করবো কি, মনে করে সে ফর্মুলা যদি হচ্ছে আমাদের কোন একটা আর কি যৌগ বা কোন একটা মৌল লিখে তার পাশে হচ্ছে এন লিখে দেবো এইরকম, মানে আচ্ছা লিখেই দিই ভালো করে, সমস্যা তো নাই। এইটা হচ্ছে আমাদের, এভাবে আমি আলটিমেটলি একটা আণবিক সংকেতে যেতে পারি। কিভাবে, প্রথমে হচ্ছে আমি শতকরা সংযুতি থেকে স্থূল সংকেতে যাব কিভাবে, এতক্ষণ তো একদম গুলাই খাওয়াই দিলাম, এটা নিয়ে কোনো সমস্যা নেই। তারপর কি, আমাদের প্রশ্নেই এম দেয়া থাকবে, মানে সেই যে এই যে যৌগটা, এই যৌগের আণবিক ভর দেয়া থাকবে। তারপর করবো কি, আমি যৌগের আণবিক ভরকে যে স্থূল সংকেত পেলাম তার আণবিক ভর দ্বারা ভাগ করে দেব, ভাগ করে আমি একটা সংখ্যা পাবো, সেই সংখ্যাটা স্থূল সংকেতের নিচে লিখে দেবো। পরে জাস্ট জাস্ট কি প্রত্যেকটা মানে সেপারেট করে গুণ করে দেবো, ওটা তাহলেই হয়ে যাবে। এরপর একটা ম্যাথ করি, ম্যাথ করলে বুঝতে পারবো, সমস্যা নেই। এরকম করে আমি আলটিমেটলি একটা, এইটা হচ্ছে ইজ ইকুয়াল টু আমার সেই কাঙ্ক্ষিত যৌগের আণবিক সংকেত। যেমন দেখো, কোনো যৌগে কার্বনের পার্সেন্টেজ দেওয়া আছে, হাইড্রোজেনের পার্সেন্টেজ দেওয়া আছে, আণবিক ভরও দেওয়া আছে, যেটা বলছিলাম। এখন আণবিক সংকেত কি হবে, আচ্ছা এটা আমরা শর্টকাটে করে ফেলবো, অত বড় আর করে করার দরকার নেই, অনেকক্ষণ হয়ে গেছে। দেখো, কার্বন হচ্ছে কত, হচ্ছে আমাদের এখানে 92.31 ডিভাইডেড বাই 12। এখন ব্যাখ্যা দেবো না, ব্যাখ্যা দেওয়ার সময় অনেকক্ষণ আগে পার হয়ে গেছে, অনেকক্ষণ ধরে ব্যাখ্যা দিচ্ছি কিভাবে আর কি ভাগ করতেছি। 7.69 বাই 1, আচ্ছা 92.31 ডিভাইডেড বাই 12 ইজ ইকুয়াল টু 7.7। এটা হচ্ছে আমরা কি 7.7 কিন্তু বলতেই পারি, 7.69 থেকে আমরা 7.7 বলতে পারি, হয়ে গেল। এখন হচ্ছে দুটোই আমাদের কি ভাগফল পেয়ে গেলাম, দুটো ভাগফল কি আমাদের সমান ভাগফল, আবার করতে পারি কি, আবার সি ইজ ইকুয়াল টু, মানে দুটি কোনোরই কম বেশি না আর কি। সো আমি কি 7.7 কে 7.7 দিয়ে ভাগ দেবো 1। হাইড্রোজেনের ক্ষেত্রে কি হচ্ছে আমাদের ইজ ইকুয়াল টু 1। অতএব স্থূল সংকেত কি পাচ্ছি আমাদের
CH হচ্ছে আমরা পাচ্ছি স্থূল সংকেত। এখন এটার হচ্ছে এম কত, কার্বনের হচ্ছে 12 আর হাইড্রোজেন হচ্ছে 1 মানে হচ্ছে 13। এম কিন্তু পাচ্ছি স্থূল সংকেতের এম পাচ্ছি কত 13, আর এখানে আমাদের আণবিক ভর হচ্ছে 78 দেয়া আছে, তাহলে আমরা করবো কি জাস্ট ভাগ করে দেবো, ইকুয়াল টু কি 5 5 13 78, সেই 5 হচ্ছে আমাদের কি এন এর মান। অতএব রাসায়নিক সংকেত বা অতএব আণবিক সংকেত কি চলছে প্রশ্ন, আণবিক সংকেত বলছে একই কথা, আণবিক সংকেত মানে হচ্ছে আণবিক সংকেত শর্টকাটে লিখলাম, ইজ ইকুয়াল টু কি লিখতে পারি আমরা, দেখবো CH নিচে দেখবো ছোট করে 5, ইজ ইকুয়াল টু লিখবো 6 13 78। হ্যাঁ 5 13 78 কবে হলো, এই তো বলি C5 এর সাথে কোনো যোগই হয় না, কি একটা অবস্থা। 6, ঠিক আছে, আমি কি লিখতে পারি C6H6, এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত যৌগের আণবিক সংকেত, যেটা হচ্ছে একটা বেনজিন। তাহলে এভাবে শতকরা সংযুতি থেকে স্থূল সংকেতে আসবো, স্থূল সংকেত থেকে এইভাবে আমরা আণবিক সংকেতে চলে আসতে পারি, ঠিক আছে। তারপর হচ্ছে আসলে আমাদের আণবিক সংকেত থেকে কিভাবে স্থূল সংকেতে যাওয়া যায়, মানে এতক্ষণে যেটা বলতেছি সেটা এক লাইনের জিনিস। মনে করো C2H6 আছে, যেটা হচ্ছে আমাদের ইথেন। এখানে করবো কি, দেখবো হচ্ছে এরকম একটা যৌগ দেওয়া থাকবে, এটা কখনো তোমাদের হচ্ছে রিটেনে আসবে না, তোমাদের জাস্ট এমসিকিউ এর জন্য বলবে যে এই যৌগের স্থূল সংকেত কোনটি হতে পারে, দাগাও আর কি, দাগ দিতে বলতে পারে। এখানে দেখবো কি আমরা যে এই 2 এবং 6 কোন সংখ্যা দ্বারা ভাগ করা যায়। এখন দেখো 2 আর 6 কি 2 দ্বারা ভাগ করা যায়, তাহলে 2 দিয়ে ভাগ করে দাও, মনে মনে ভাগ করো, কি হবে তাহলে C 2 দিয়ে ভাগ করলে কি 1 থাকবে, সো C একাই থাকলো, আর হচ্ছে H কত হচ্ছে CH3 হচ্ছে আমাদের, তাহলে এইটা হচ্ছে আমাদের এই C2H6 বা ইথেনের স্থূল সংকেত। তারপর মনে করো হচ্ছে এই যে আমরা একটু H2O2 পাইছিলাম, এক উদাহরণ বাবা চলে আসতেছে, কারণ খুব বেশি এরকম যৌগ নাই তোমাদের লেভেলে, খুব বেশি যৌগ নাই এরকম, এটা কি HO হয়ে যাবে, কারণ কি 2 কে হচ্ছে আমরা 2 কে 2 দিয়ে ভাগ করে দিচ্ছি, সো HO থাকতেছে। তো এরকম করে আর কি, কিছুই না, এগুলা পড়ার কিছু নাই, জাস্ট তুমি দেখবা যে কোন সংখ্যা দিয়ে দুটোই আর কি ভাগ দেওয়া যায়, কোন কমন নাম্বার দিয়ে দুটোই ভাগ দেওয়া যায় সেটা দিয়ে ভাগ করে দেব, তাহলে যে সংখ্যাটা আসবে সেটা হচ্ছে আমাদের স্থূল সংকেত। আবার এমন কিছু বানাবানা যেটা দেখা যায় তুমি ভাগ করছো, দেখা যাচ্ছে এমন ভাগফল আসলো যেখানে আবার ভাগ করা যায়, যতক্ষণ পর্যন্ত না ভাগ করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত ভাগ করে যাবা, বা এমন একটা সংখ্যা তুমি প্রথমেই চুজ করবা যেটা দিয়ে ভাগ করলে পরবর্তীতে যে ভাগফলটা আসে সেটা আর হচ্ছে মানে সেটাকে আর কোনো কিছুতে ভাগ করা যায় না। মনে করে এখানে 1 আসছে 3 আসছে, 1 আর 3 কে তো 1 ছাড়া কিছুতে ভাগ করা যায় না, তার মানে এখানে আমরা থেমে যাব, এটা হচ্ছে আমাদের সেই স্থূল সংকেত। এরকম আর কি, দুই একটা তুমি প্র্যাকটিস করলে এমনি আনসার করতে পারবা। তাহলে আজকের মতো ক্লোজ, ঠিক আছে, অনেকক্ষণ গেল, তবে শেষ পর্যন্ত আমরা পার্ট 1 যেটা ছিল আমাদের, পার্ট 1টা শেষ করতে পারছি। এখানে তোমাদের শুধু কি এতক্ষণ দেখলা জাস্ট কিছু ফর্মুলা মুখস্থ করবা আর ম্যাথ করবা, ম্যাথ যত বেশি প্র্যাকটিস করবা পার্ট 1টা তোমার তত ভালো মতো এটা মেমোরাইজ হবে, তত ভালো মতো মনে থাকবে, সূত্রগুলো মনে থাকবে, আর হচ্ছে ব্রেন স্টর্মিং করতে হবে, ব্রেন স্টর্মিং এর পরিমাণটা বাড়বে এরকম ম্যাথ করতে থাকলে। তো এই আজকে এই পর্যন্ত থাকুক আর কি, পার্ট 1টা দেখে রাখো, তোমরা ভালো মতো ক্লাস করো, প্র্যাকটিস করতে থাকো ম্যাথ। দেখা হবে পরবর্তী ক্লাসে পার্ট 2 নিয়ে। খোদা হাফেজ।